সিলেবাসে দেখো, আমাদের বলেছিলাম গতকাল, তোমাদের নতুনদের জন্য একটুখানি বলে দিচ্ছি 2 মিনিটে, যে সিলেবাসে আমাদের 3টে সেকশন আছে। এটাকে গ্রুপ ওয়াইজ সেকশন করা হয়েছে, সেগ্রিগেট করা হয়েছে। সো গ্রুপ এ, গ্রুপ বি, গ্রুপ সি। গ্রুপ এ বেসিক্যালি হচ্ছে থিওরিটিক্যাল পার্ট, তো সেখানে পলিটিক্যাল থিওরি এবং কম্পারেটিভ পলিটিক্সের থিওরিজগুলোও সেখানে রয়েছে, নাম্বার 1। নাম্বার 2 হচ্ছে আমাদের ইন্ডিয়ান কনস্টিটিউশনের বিষয়গুলো রয়েছে, ঠিক আছে। এবং নাম্বার 3 যেটা গ্রুপ সি, যেটা সেটাতে আমরা দেখতে পারবো যে আইআর এর বিভিন্ন যে ইনস্টিটিউশনসগুলো আছে এবং ল রিলেটেড যে সমস্ত টপিকগুলো আছে সেগুলো ওখানে মেনশন করা হয়েছে। এবার আমরা শুরু থেকেই শুরু করব, তাহলে আমাদের একটুখানি সুবিধা হবে। তো এখানে শুরু থেকে শুরু করব বললাম ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে এখানে দেখো শুরুতেই রয়েছে সেকশন 1-এ, আবার গ্রুপ এর মধ্যে আবার সেকশন 1-এ রয়েছে এখানে ইন্ট্রোডাকশনে আমরা 3টে বিষয় পাচ্ছি: ডেফিনেশন, আর বিভিন্ন রিলেশন, আর হচ্ছে আমাদের পলিটিক্স এবং পলিটিক্যালের মধ্যে যে তাদের সম্পর্ক। তো সেই সম্পর্কিত বিষয়গুলো আমাদের কাছে জানতে চেয়েছে। এখন বিষয় হচ্ছে যে আমি যদি এখন এগুলো তোমাদের বলি, অনেকটা তোমাদের এগুলো মাথার উপর দিয়ে যাবে, ঠিক আছে, হয়তো বুঝতে পারবে কিন্তু মনে রাখতে পারবে না। তো কাজেই আমি এই পার্টটিকে শুধুমাত্র বাদ দেব। এই পার্টটি আমরা আলোচনা করব এই পুরো আমাদের থিওরির পার্টটা শেষ হওয়ার পরে এসে। কেন? তার অন্যতম কারণ হচ্ছে যে এখন যেগুলো বলবো সেগুলো সব ভাষা ভাষা কথা মনে হবে তোমাদের, সেগুলোর গভীরে তোমরা ঢুকতে পারবে না, ধরতে পারবে না, বুঝতে পারলেও মাথায় রাখতে পারবে না। তো সেই কারণে আমরা এখন ওই শব্দগুলো নিয়ে আলোচনায় যাব না। সরাসরি আমরা জানার চেষ্টা করব, বোঝার চেষ্টা করব আমাদের বিভিন্ন অ্যাপ্রোচগুলো কি আছে। যদিও আমি কিছুই বলবো না তা নয়, ইন্ট্রোডাকশনস অবশ্যই 2-1 লাইনে বলবো। তারপরে আমি তোমাদের আন্ডারস্ট্যান্ডিং তোমাদের কাছে ক্লিয়ার হলেই আমরা সরাসরি কোথায় চলে আসবো, না আমরা অ্যাপ্রোচগুলোতে চলে আসবো, ঠিক আছে। এগুলো আচ্ছা, বাকিরা কি জানে না ক্লাস কিভাবে হবে? কিছু তো বলছে না। তো আমরা এগুলো আলোচনা তাহলে করে নেব, ঠিক আছে। এবার দেখো এখানে আমরা যেটা এখানে আলোচনা করব, যেটা বললাম তোমাদের ইন্ট্রোডাকশন। তো ইন্ট্রোডাকশন আমরা কি পাচ্ছি? মিনিং অফ দ্য ডেফিনেশন আমরা পাচ্ছি সবার প্রথমে, রাইট। সো ডেফিনেশন, নেচার, স্কোপ অ্যান্ড অফ পলিটিক্যাল সায়েন্স। তো আমরা অফকোর্স ডেফিনেশন, নেচার অ্যান্ড স্কোপ অফ পলিটিক্যাল সায়েন্স মানে জানো যে পলিটিক্যাল সায়েন্স আর কিছুই না। তোমরা জানো যে পলিটিক্যালকে মানে একটা পলিটিক্স বেসিক্যালি হচ্ছে একটা সোশ্যাল সায়েন্সের বিষয়, কিন্তু এটাকে সায়েন্স বলা হচ্ছে তার অন্যতম রিজনস হচ্ছে যে এখানেও একটা কার্যকারণ সম্পর্ক, যেটাকে আমরা বলি কজাল রিলেশনশিপ, ঠিক আছে। কজাল রিলেশনশিপ বাংলায় যেটাকে আমরা বলি কার্যকারণ সম্পর্ক, সেই কার্যকারণ সম্পর্কটা এখানে ফাংশনস করে। এখন কিছু থিঙ্কার্স এটাকে সায়েন্স বলার পক্ষে, কিছু থিঙ্কার্স এটাকে সায়েন্স বলার পক্ষে নয়, বিপক্ষে। সো এগুলো নিয়ে একটা ডিবেটস আছে, আমি এই ডিবেটসে এখন ঢুকবো না, বাট মোটামুটিভাবে বোঝার চেষ্টা করবো যে পলিটিক্সটা সেটাই যেটা বেসিক্যালি যেখানে একটা উদ্দেশ্য আর স্বার্থ জড়িত থাকে। তো এই উদ্দেশ্য এবং স্বার্থ যেভাবে আবার ফাংশনস করে তার নির্দিষ্ট একটা কিন্তু একটা প্যাটার্ন আছে। তো এই প্যাটার্নটাকে বেসিক্যালি, যেখানে প্যাটার্ন থাকে বেসিক্যালি সেটা একটা সায়েন্টিফিক বিষয় হিসেবে কনসিডার করা হয়। তো কিছু মানুষ এটাকে সায়েন্স হিসেবে এই কারণে কনসিডার করার পক্ষে, আবার কিছু মানুষ বলছে যে না, সোশ্যাল সায়েন্সের যেহেতু একটা পার্ট, এটা যেহেতু একটা হিউম্যান সোসাইটির পার্ট, স্বাভাবিকভাবেই হিউম্যান বিং নিজেই সেখানে কোনো দিন কোনো সায়েন্সকে প্রপারলি ফলো করে না, তার বিহেভিয়ারের মধ্যে কখনো কোনো এই ধরনের একটা বাধা ধরা কিন্তু গতি বা বাধা ধরা নিয়ম দেখতে পাওয়া যায় না, বাধা ধরা কোনো নিয়ম দেখতে পাওয়া যায় না। আজ 10 দিন ধরে যেটা সে করছে, 11 দিনের মাথায় হয়তো সে অন্য কিছু করতে পারে। যে কোনো একজন মানুষ বা ইন জেনারেল আমাদের সোসাইটির মানুষজন, আমরা যে নীতিতে হয়তো বিশ্বাস করে, দেখা যাবে যে সে আজ যে নীতিতে বিশ্বাস করে আগামীকাল গিয়ে তার নীতি বদলে যাচ্ছে। আজকে যে আদর্শে বিশ্বাস করে আগামীকাল গিয়ে তার আদর্শ বদলে যাচ্ছে, এবং টাইম টু টাইম এইভাবে তার মধ্যে একটা পরিবর্তন দেখা যাচ্ছে। কাজেই এটাকে কোনো একটা ছকের মধ্যে ফেলে এর মধ্যে একটা সিস্টেমেটিক ওয়েতে প্যাটার্ন খুঁজে বের করা, একটা কমন ফর্মুলা ডেভেলপ করা নট সো ইজি। তো যেহেতু ইজি নয়, তাই এটাকে সায়েন্সের মধ্যে ফেলা যাবে না, কারণ সায়েন্স মানেই হচ্ছে সেখানে একটা কমন প্যাটার্ন থাকবে, ফর্মুলা থাকবে, নির্দিষ্ট নিয়মে হবে। কিন্তু হিউম্যান বিং কখনো তার নির্দিষ্ট নিয়মে ফাংশনস করে না। হয়তো সে, আমরা যেমন আমাদের নিজেদের পড়াশোনার রুটিন বানাই, রুটিন বানাতে বানাতে রুটিন বানালাম ঠিকই, কিন্তু সেই রুটিনকে আমরা ফলো করতে পারি না, ব্রেক হয়ে যায় সেই রুটিন। তার মানে কি? তার মানে হচ্ছে আমরা সায়েন্টিফিক ম্যান নই, আমাদের মধ্যে একটা একটা সোসাইটাল ম্যানের একটা কনসেপ্ট সেখানে জড়িয়ে আছে। সো যেহেতু আমরা সায়েন্টিফিক ম্যান নই, আমরা সবসময় বিজ্ঞান মেনে, বিজ্ঞানের নীতি মেনে যেহেতু আমরা কাজ করি না,
অনেক সময় আমরা আমাদের যুক্তি মেনে কাজ করি, কিন্তু অনেক সময় দেখা যাবে যে বিজ্ঞান বেসিক্যালি যুক্তির উপরেই দাঁড়িয়ে থাকে। তো যুক্তিকে আমরা মেনে চলি, আবার দেখা যাবে যে অনেক সময় সেই যুক্তির বাইরে বেরিয়ে এসেও আমরা আমাদের ভালো না হলেও আমরা যেটা হয়তো আমাদের খারাপ হবে করলে আমাদের ক্ষতি হবে সেই কাজটাও আমরা করি, এবং সেটা আমরা আমাদের আবেগের বশে করি, আমরা আমাদের আনন্দ পাওয়ার জন্য সেটা করি, অনেক সময় ইচ্ছে করে দুঃখ পাওয়ার জন্য করি, অনেক সময় আমরা এই জিনিসগুলো করে থাকি। তো কাজেই এদের বক্তব্য হচ্ছে, যারা ওই বিপক্ষে সায়েন্স এটাকে বলতে রাজি নয়, তাদের আর্গুমেন্টে এটাই বেরিয়ে আসছে যে সায়েন্সে যে সমস্ত বেসিক ফর্মুলা আছে সেগুলো হচ্ছে যে একটা নির্দিষ্ট নিয়মে ফাংশনস করে, একটা নির্দিষ্ট একটা ফর্মুলাতে ফাংশনস করে, একটা নির্দিষ্ট গতিতে ফাংশনস করে, এবং একটা নির্দিষ্ট সরল রেখায় সে ফাংশনস করে। কিন্তু হিউম্যান সোসাইটির মধ্যে সেই সরল রেখা, সেই নিয়ম, সেই দৃষ্টিভঙ্গিগুলো খুঁজে পাওয়া যায় না। তার মধ্যে পরিবর্তনশীলতাটা কিন্তু একেবারেই স্বাভাবিক একটা অবস্থা। তো এই কারণে অনেকে এটাকে সায়েন্স বলতে রাজি নয়। এগুলো আমরা দেখব। এখন এগুলো নিয়ে চর্চা করতে গেলে তোমাদের এখানে এর প্রকৃতিটা আসবে, কি রকম প্রকৃতির মধ্যে এই সমস্ত বিষয়গুলো খুঁজে পাবে, যে স্বার্থ আর উদ্দেশ্যের বিষয়গুলোকে নিয়েই এখানে বেসিক্যালি এর একটা ফাংশনস। তো এগুলো আমরা প্রকৃতির মধ্যে দেখতে পাবো। আমি সেই আলোচনাতেও এখন যাচ্ছি না, এগুলো পরে যখন একেবারে এই থিওরিটিক্যাল পার্টগুলো সমস্ত শেষ হলে আমরা যখন আলোচনা করব তখন আমি এগুলো ডিটেলসে বলবো। স্কোপটা নিয়ে একটুখানি শুনে নাও। স্কোপটা হচ্ছে যে পলিটিক্যাল সায়েন্স মানে এমন কোনো জায়গা নেই যেখানে ব্যবহার হয় না। তুমি অন্যান্য সাবজেক্টগুলোর একটা লিমিটেশনস দেখতে পারো, থাকতে পারে তাদের লিমিটেশনস, কিন্তু পলিটিক্যাল সায়েন্সের অ্যাজ সাচ কন্টেম্পোরারি ওয়ার্ল্ডে বলতে পারো যে এর কোনো লিমিটেশনস নেই। পলিটিক্যাল সায়েন্স সব জায়গাতেই আজকাল ব্যবহার হচ্ছে। তো এর ক্ষেত্রটা হচ্ছে অনেক বড়। তুমি যেখানেই মানুষ থাকবে, অর্থাৎ যেখানেই হিউম্যান বিইং থাকবে, সেখানে পলিটিক্স থাকবে। যেখানে পলিটিক্স থাকবে সেটাই পলিটিক্যাল সায়েন্স হিসেবে সেটাকে কনসিডার করা যেতে পারে। সো এর স্কোপ হচ্ছে সব জায়গাতেই। তাহলে কোন কোন জায়গায়, বিশেষ করে সব জায়গার মধ্যে বিশেষভাবে কোন বিষয়টা থাকতে হবে না, হিউম্যান বিইং। মানুষ যেখানে থাকবে সেখানে রাজনীতি থাকবে, আর রাজনীতি যেখানে থাকবে সেখানে রাজনীতি বিজ্ঞানের একটা ধারণাও কিন্তু সেখানে স্বাভাবিক অবস্থাতেও থাকবে। তো মানুষের মধ্যে কি আছে না, মানুষের মধ্যে যেটা বললাম যে তার নির্দিষ্ট স্বার্থ আছে, তার উদ্দেশ্য আছে একটা, সেই উদ্দেশ্য পূরণ করার জন্য সে কি করে, সেই একটা 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 নির্দিষ্ট নিয়মে ফাংশনস করে, আবার সেই নিয়মে লঙ্ঘনও করে। তো এটা করতে গিয়ে দেখা যাবে যে পলিটিক্যাল সায়েন্স আজকে এমন একটা একটা বিজ্ঞান হয়ে উঠেছে, বা এমন একটা বিষয় হয়ে উঠেছে যে এর স্কোপটা কিন্তু হিউম্যান সোসাইটির বা হিউম্যান অ্যাক্টিভিটির সমস্ত জায়গাতে দেখতে পাওয়া যাবে। এবং টাইম টু টাইম এই কারণে তোমরা দেখবে পলিটিক্যাল সায়েন্সের কিন্তু স্কোপটা বাড়ছে। মানে এই পলিটিক্যাল সায়েন্স সাবজেক্টটা কিন্তু খুব বেশি দিনের পুরনো সাবজেক্ট নয়, খুব অল্প সময় হলো এটা তৈরি হয়েছে। তো খুব অল্প সময় হয়েছে এটা তৈরি হওয়ার পরেও আমরা দেখবো যে এর কিন্তু বলতে পারো তোমরা যে এর যে এক্সপ্যানশন, সেই এক্সপ্যানশনটা কিন্তু খুব দ্রুত গতিতে হয়েছে। অর্থাৎ এর এর হচ্ছে বিবর্তন, বা বলতে পারো এর যে গতি, এই গতিটা কিন্তু অনেক অনেক জোরালো। তো এই ধরনের একটা বিষয় আমরা দেখতে পাবো। এবং পলিটিক্যাল সায়েন্সের মধ্যেও এইরকম ভাবে, এই কারণে যেহেতু এটা অনেকটা বেশি ডাইনামিক, তো সেই কারণে আমরা দেখতে পাবো কি যে এর অনেকগুলো আবার ব্রাঞ্চও বেরিয়ে গেছে। তোমরা হয়তো এতগুলো জানো না ইভেন। তোমরা এই পলিটিক্যাল সায়েন্সের মধ্যে তোমরা দেখবে পলিটিক্যাল সায়েন্সের মধ্যে ইন্ডিয়ান কনস্টিটিউশন, যে কোনো দেশের কনস্টিটিউশন পড়ানো হয়, কম্পারেটিভ পলিটিক্স পড়ানো হয়, ফেমিনিজম পড়ানো হয়। তোমরা দেখবে সেখানে তোমরা দেখবে পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন পড়ানো হয়, ইন্টারন্যাশনাল রিলেশনস পড়ানো হয়। তো এই সমস্ত ডিসিপ্লিনগুলো সেখানে কিন্তু পড়ানো হয়। নট ফরেন পলিসি পড়ানো হয়। নট অনলি দ্যাট, এর পাশাপাশি ইন্টারন্যাশনাল রিলেশনসেরই তো তোমরা আবার অনেকগুলো ব্রাঞ্চ খুঁজে পাবে। তোমরা হয়তো এতগুলো জানো না। তোমরা যদি কখনো জেএনইউতে যাও, ভারতের 1 নম্বর ইউনিভার্সিটি, দেখবে আমার স্টুডেন্টরা সেখানে পড়ে। তো সেখানে যদি যাও তোমরা দেখবে, আমার যাওয়ার সুযোগ হয়েছে, দেখার সুযোগ হয়েছে, জানার সুযোগ হয়েছে। সো আমি জানি যে ওখানে মোটামুটি বোধহয় 12 থেকে 14টা হচ্ছে আলাদা ডিপার্টমেন্টই সেন্টার আছে পলিটিক্যাল সায়েন্সের সাথে যেগুলো জড়িত। পলিটিক্যাল সায়েন্সের আমরা জানি একটা ব্রাঞ্চ হচ্ছে ইন্টারন্যাশনাল রিলেশনসের আবার অনেকগুলো সাব ব্রাঞ্চ আছে যেগুলোকে সেন্টার বলা হয় ওখানে। তো সেন্টার যেমন তোমরা ওখানে আমেরিকান সেন্টার খুঁজে পাবে, আফ্রিকান সেন্টার খুঁজে পাবে, সাউথ এশিয়ান সেন্টার খুঁজে পাবে, তোমরা মিডল ইস্টের সেন্টার খুঁজে পাবে, তোমরা রাশিয়ান সেন্টার খুঁজে পাবে, তোমরা চাইনিজ সেন্টার খুঁজে পাবে। ঠিক আছে। তো তোমরা 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 আবার তোমাদের পলিটিক্যাল সায়েন্সের সেন্টার খুঁজে পাবে। ঠিক আছে। তো এইরকম দেখবে একাধিক সেন্টার সেখানে, এবং এখন তো ওয়েস্ট এশিয়ার সেন্টারও নতুন করে এই বছরই খুলেছে তারা। সো এইরকম তোমরা একাধিক সেন্টার, এবং গ্লোবাল পলিটিক্সও আছে। তো এইরকম তোমরা একাধিক সেন্টার খুঁজে পাবে যেগুলো কি এই পলিটিক্যাল সায়েন্স থেকেই বেরিয়েছে, এবং পলিটিক্যাল সায়েন্সের এগুলো একটা পার্ট। তুমি যদি শুধু পলিটিক্যাল সায়েন্সের উপরে যদি তুমি তোমার যদি মাস্টার্স ডিগ্রি থাকে, তাহলে তুমি এতগুলো ডিপার্টমেন্টে ডিসিপ্লিনে গিয়ে তুমি কিন্তু চাকরি করতে পারবে, তুমি গবেষণা করতে পারবে, তুমি সেখানে ইন্টার্ন করতে পারবে, তুমি সেখানে
আরো অনেক কিছুই করতে পারবে, সেটার সাথে তুমি যুক্ত ইজিলি হতে পারবে। তার মানে এটা বুঝিয়ে দিচ্ছে যে পলিটিক্যাল সায়েন্সের স্কোপটা অনেক বড়। পলিটিক্যাল সায়েন্স শুরু হয় একেবারে আমরা ঘুম থেকে ওঠা থেকে শুরু করে ঘুমোতে যাওয়া পর্যন্ত আমরা যা কিছু করি, আমাদের প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে পলিটিক্যাল সায়েন্স আছে। সো প্রত্যেকটা অ্যাক্টিভিটির মধ্যে যখন পলিটিক্যাল সায়েন্স আছে, তখন এটা একেবারে স্বাভাবিক বিষয় হয়ে যায় যে পলিটিক্যাল সায়েন্সের স্কোপটা তার মানে দিনে দিনে বৃদ্ধি পাবে। সো এইরকম ভাবে আমরা দেখতে পাবো যে এর স্কোপ, যে ক্ষেত্র, বাংলায় যেটাকে আমরা বলি ক্ষেত্র, এর ক্ষেত্রটা অনেক বড়। তো এইটা তোমরা এখানে পাবে। সো তোমরা এগুলো আমি আমি আরো পরে এগুলো শেষের দিকে তোমাদের আলোচনা করব। এখন এখানে দেখে নাও রিলেশন উইথ হিস্ট্রি, ইকোনমিক্স, ফিলসফি অ্যান্ড সোসিওলজি, প্রত্যেকটার সাথে এর একটা সম্পর্ক আছে, ইতিহাসের সাথে সম্পর্ক আছে। আমি এক্ষুনি পড়াবো তোমাদের বিষয়গুলো, ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ পড়াবো, সেখানে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচটা আসবে। তো সেখানে এটা আমি বলবো যে ইতিহাস ছাড়া কিন্তু বর্তমান এবং ভবিষ্যৎ নির্ধারণ করা পসিবল নয়। মানে বর্তমানটাকে তোমাকে যদি বুঝতে হয় তাহলে ইতিহাসটা বুঝতে হবে। কেন? কারণ বর্তমানের কারণটা হচ্ছে, মানে বর্তমান যদি ফল হয় তাহলে তার কারণটা হচ্ছে হিস্ট্রি, ইতিহাস। তো ইতিহাসের একটা চ্যানেলে বলতে পারো, ইতিহাসের বা অতীতের একটা চ্যানেলে কিন্তু আমরা বর্তমানে এসে পৌঁছেছি। আবার বর্তমানটিকে যদি তুমি ভালোভাবে আন্ডারস্ট্যান্ড করতে পারো, বুঝতে পারো, তাহলে তুমি ভবিষ্যতে কোথায় গিয়ে দাঁড়িয়ে থাকতে পারবে সেটাও তুমি এখন থেকে বুঝতে পারবে। অর্থাৎ ভবিষ্যতে তুমি কোথায় যেতে পারো, কোথায় তোমার ডেস্টিনেশন হতে পারে, কি ডেস্টিনেশন হতে পারে, কি কনসিকুয়েন্স তোমার আসতে পারে, সেগুলো এখন থেকেই তুমি কিন্তু বুঝতে পারবে। সো এই কারণে ইতিহাসটাকে জানাটা খুব গুরুত্বপূর্ণ। তো পলিটিক্যাল সায়েন্স যদি জানতে হয় যে মানুষের স্বার্থ আর উদ্দেশ্য, কিভাবে মানুষ কাজ করছে এগুলোকে নিয়ে, কিভাবে সে তার তার মানে উন্নতি করছে, বা কিভাবে সে যুদ্ধ করছে, কিভাবে সে শান্তি প্রতিষ্ঠা করার চেষ্টা করছে, যেগুলো পলিটিক্যাল সায়েন্সের কনসার্ন, উদ্বেগের বিষয় যেগুলো, তো সেখানে তোমরা দেখবে ইতিহাস, তারা প্রত্যেকেই বলার চেষ্টা করে রাষ্ট্রবিজ্ঞানীরা যে ইতিহাসকে বাইরে রেখে কখনো বর্তমানকে বোঝা সম্ভব নয়। বর্তমানের প্রবলেমগুলোর যদি একটা সমাধান প্রয়োজন হয় তাহলে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে আমাদের। কারণ এই ঘটনাগুলোর পুনরাবৃত্তি কিন্তু ইতিহাসে হয়েছে, বা পুনরাবৃত্তি বলবো না, অতীতে এগুলোর কিন্তু একটা অনুসন্ধান করলে দেখা যাবে যে এই সমস্ত ঘটনা অতীতেও ঘটেছে, এবং তখনও এর সমাধানটা কিন্তু বের করা হয়েছিল। তাহলে তখনকার ওই সমাধানটা যদি আমার এখন, তখনকার সমাধান সম্পর্কে যদি আমার সম্যক ধারণা থাকে, তাহলে আমি বর্তমান সম্পর্কে কিন্তু বর্তমানের ক্রাইসিসটাকে ওভারকাম করাটা আমার কিন্তু খুব একটা ডিফিকাল্ট হবে না। আবার আমি এটাকে ওভারকাম করতে পারবো কি পারবো না, অর্থাৎ ভবিষ্যতে গিয়ে আমি আবার কোথায় দাঁড়াবো সেটাও আমি বুঝতে পারবো। তো ভবিষ্যৎ, বর্তমান এবং ভবিষ্যৎ বোঝার জন্য পলিটিক্যাল সায়েন্সে ইতিহাসটিকে জানতে হবে। তাই মানুষের সাথে জড়িত যে সাবজেক্ট, সেই সাবজেক্টকে যদি তোমাকে ভালো করে বুঝতে হয়, তাহলে তার সাথে তার পূর্বের যে ঘটনা বলি, যেটা ইতিহাসে লিপিবদ্ধ হয়েছে, সেই ইতিহাসটা তোমাকে জানতে হবে। তো এদের সাথে একটা গভীর সম্পর্ক এরা আছে, বলতে পারো একটা ইন্টিগ্রাল পার্ট। অর্থাৎ এটাকে সেপারেট করা যায় না, এটাকে আলাদা করা যায় না। তো এই সমস্ত বিষয়গুলো আমরা এখানে দেখতে পাবো। ইকোনমিক্সের সাথেও জড়িত। হিউম্যান বিং, যেটা বললাম যে ঘুম থেকে উঠে আবার ঘুমোতে যাওয়া পর্যন্ত, রাতে সকালবেলা ঘুম থেকে উঠলো বা রাতের বেলা ঘুমোতে গেল, তার মধ্যে সে কিন্তু প্রত্যেকটা মুহূর্তে ইকোনমিক ক্যালকুলেশনস করছে। তার যে উদ্দেশ্য এবং স্বার্থ, সেই উদ্দেশ্য এবং স্বার্থের মধ্যে একটা মেটেরিয়ালিস্টিক একটা কিন্তু উদ্দেশ্য আছে, মেটেরিয়ালিস্টিক একটা উদ্দেশ্য আছে, মেটেরিয়াল, যে সে সবসময় কি করছে, অর্থ উপার্জন করার চেষ্টা করছে। সে সবসময় অর্থ উপার্জন করার চেষ্টা করছে, তার নিজের সম্পদ বৃদ্ধি করার চেষ্টা করছে। তো সেখানেই বুঝতেই পারছো যে অর্থনীতি জড়িত আছে, ইকোনমি জড়িত আছে। সে যখন এটা করার চেষ্টা করছে, তখন আমরা দেখতেই পাবো যে তার যে প্রত্যেকটা অ্যাক্টিভিটি, সেটার সঙ্গে তার মানে একটা অর্থনীতি জড়িত। তাহলে অর্থনীতি নিয়ে মানুষ প্রত্যেকটা মুহূর্তে ভাবছে। আমরা মার্কেটে গেলে কি কিনবো আর কি কিনবো না, আমরা সেটা ডিসাইড করি পকেটে আমাদের কত টাকা আছে, কিংবা পকেটে যে টাকাটা আছে সেটাকে আমার আবার আগামীকালও কিন্তু আমাকে সেটা হয়তো সেটা দিয়ে হয়তো আমার আমার পুরো দিনটাকে পার করতে হবে বা পুরো মাসটাকে পার করতে হবে। তো এই ভাবনাগুলো আমার মধ্যে থাকে। আমার কাছে যদি 100 টাকা থাকে, তো কোন প্রোডাক্টটা আমি কত 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 কতগুলো নেব বা কত পরিমাণ নেব, সেটা আমি মানে মনে মনে এটা ডিসাইড করি, বা আমি ক্যালকুলেশন করি। আমরা প্রত্যেকেই এই জিনিসটা করি, আমাদের পকেটের হিসাবটা সবার আগে রাখি। সো স্বাভাবিকভাবে বুঝতেই পারছো যে মানুষ যখন তার নিজের স্বার্থ উদ্দেশ্যকে চরিতার্থ করার চেষ্টা করছে, তখন সেখানে তার সাথে ইন্টিগ্রাল পার্ট হচ্ছে মেটেরিয়াল, যে মেটেরিয়ালটিকে আমরা পলিটিক্যাল সায়েন্সে ইকোনমিক্স বা অর্থনীতি হিসেবে দেখব। তো সেই অর্থনৈতিক বিষয়গুলো সেই সম্পর্কে তার চিন্তা ভাবনা রয়েছে। তো অর্থনীতি তার মানে এখানে মানুষের সাথে ইন্টিগ্রাল পার্ট হয়ে গেছে। তো এই কারণে আমাদের অর্থনীতির যে নির্দিষ্ট নিয়মগুলো আছে, অর্থনীতি কিভাবে আরো বৃদ্ধি পাচ্ছে বা বৃদ্ধি করা যেতে পারে, এবং খরচা কমানো যেতে পারে কিভাবে, এবং
সেভিংস বিশেষ করে বেশি কিভাবে করা যেতে পারে, মালিকানা অর্থনীতির বিশেষ করে কিভাবে বেশি পরিমাণে অর্জন করা যেতে পারে, তো সেই নিয়ম কানুনগুলো আমাদেরকে জানতে হবে, শিখতে হবে। এই কারণে দেখবে অর্থনীতির যত সমস্ত ফর্মুলা আছে, নিয়ম কানুন আছে, সেগুলো আমাদের পলিটিক্যাল সায়েন্সের পার্ট হয়ে গেছে। এছাড়াও এর মধ্যে দর্শন আছে। দর্শন কেন? ফিলোসফি আছে। কেন ফিলোসফি? ফিলোসফি তার অন্যতম কারণ হচ্ছে যে আমরা যেটা করছি, যেটা আমরা ভাবছি, সেটা আমরা সেটার পেছনে আমাদের একটা কি বলবো যে মানে আমাদের একটা মানে একটা ভাবনা আছে, আমাদের একটা ভাবনা আছে, এবং সেই ভাবনাটা কোথাও গিয়ে সেখানে যুক্তির উপর নির্ভর করে, আবার সেই ভাবনাটা কোথাও গিয়ে কিন্তু আবার আবেগবশত আবার কোথাও গিয়ে সেখানে সেই ভাবনার মধ্যে একটা বলতে পারো যে একটা অদৃশ্যমান ক্যালকুলেশনস আছে। তো এই সমস্ত বিষয়গুলো যেগুলো দর্শনের জায়গা, যেগুলো আমি বোঝার মধ্য দিয়ে গোটা পৃথিবীটাকে বোঝার চেষ্টা করি, নিজেকে বোঝার চেষ্টা করি, তো এই সমস্ত বিষয়গুলোও সেখানে কিন্তু আছে, যে আমি কি চাই, আমি কে, আমার ডিমান্ড কি, এবং আমার মতো আরো 5টা মানুষের ডিমান্ড কি, তারা কি চায়, কিভাবে তারা হ্যাপিনেস ফিল করবে, কিভাবে তারা তাদের নিজেদের অবস্থার উন্নতি ঘটাবে, কিভাবে তারা একটা ভালো সিস্টেমের মধ্যে থেকে আরো আরো নিজেদের নিজেদের শান্তিপূর্ণ একটা জীবনযাপন করার একটা সুযোগ পাবে। তো এই সমস্ত কনসার্ন গুলো মানুষের মধ্যে থাকে। তো এগুলো করতে গিয়ে তার একটা গভীর ভাবনা তার মধ্যে কাজ করে। তো সেই ভাবনাগুলো দেখবে কোথাও গিয়ে এই বস্তুর মধ্যে লুকিয়ে আছে, কোথাও গিয়ে আবার ভাবনার মধ্যেই লুকিয়ে আছে। তো এই সমস্ত বিষয়গুলোও কিন্তু জড়িত। তো হিউম্যান বিং যা কিছু করছে, সে কখন কোনটা করবে সেটা ডিসাইড করে তার নিজস্ব ভাবনার উপর, তার দর্শনের উপরে। অর্থাৎ একজন মানুষ অর্থের পেছনে ছুটছে, আর অন্যজন মানুষ সেখানে অর্থের পেছনে না ছুটে সুখের পেছনে ছুটছে। তো কারোর জন্য সুখ হচ্ছে অর্থ, আর কারোর জন্য সুখ হচ্ছে যে অর্থ ছাড়া জীবনযাপনটা তার জন্য সুখ। তো এই ধরনের বিষয়গুলো তার কাছে ভালোবাসা হতে পারে। তো এই রকম বিষয়গুলো দেখবে তাকে যে তাড়িত করছে, এই তাড়িত করার জায়গাগুলোর মধ্যে একটা বড় দর্শন আছে। তো এই দর্শনগুলো দেখবে, মানে অর্থাৎ শুধু মেটেরিয়াল নয়, মেটেরিয়ালের পাশাপাশি এই দর্শনগুলোও কিন্তু তার সাথে জড়িত। তো এই দর্শনের জায়গা থেকেই আমরা কি করেছি না, আমাদের নিজেদের ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করার চেষ্টা করছি। আমরা রাষ্ট্র নির্মাণ করেছি এই উদ্দেশ্যে, আমরা সমাজ নির্মাণ করেছি উদ্দেশ্যে, আমরা এই উদ্দেশ্যে বিভিন্ন নিয়ম কানুন তৈরি করেছি, এই উদ্দেশ্যে আমরা মানুষের সাথে মানুষের সম্পর্ক তৈরি করেছি, এই উদ্দেশ্যে আমরা একটা আন্তর সম্পর্ক তৈরি করেছি। এই সমস্ত বিষয়গুলো এখানে আছে। তো ফিলোসফির চোখ দিয়ে আমরা সেগুলোকে দেখার চেষ্টা করি, বোঝার চেষ্টা করি। এরপরে সোসিওলজি। সোসিওলজি কেন না? সমাজতত্ত্ব। সমাজতত্ত্ব বিশেষ করে তোমরা জানবে যে পলিটিক্যাল সায়েন্স ইজ পার্ট অফ সোসিওলজি। সোসিওলজি হচ্ছে একটা মাদার একটা একটা বলতে পারো সাবজেক্ট। এই মাদার সাবজেক্টের একটা চাইল্ড বলতে পারো হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। আর পলিটিক্যাল সায়েন্সের এখন অনেকগুলো চিলড্রেন বেরিয়ে গেছে, তোমরা জানো, যেগুলো এক্ষুনি বললাম তোমাদের। তো এইরকম ভাবে তোমরা দেখবে যে সোসিওলজি মানে হচ্ছে কি, যারা সমাজ নিয়ে চিন্তা করে। সমাজ মানে হচ্ছে যে একটা কালেকটিভ গ্রুপ অফ ইন্ডিভিজুয়ালস, যে একটা যৌথ গোষ্ঠী, একটা যৌথ গোষ্ঠী বা একটা গোষ্ঠী। হ্যাঁ, একটা ব্যক্তিদের গোষ্ঠীকে এখানে আমরা কি বলছি, ব্যক্তিদের গোষ্ঠীকে আমরা এখানে সমাজ বলে কনসিডার করছি। যে ব্যক্তিদের গোষ্ঠীকে সমাজ বলে কনসিডার করছি। আর সমাজ মানেই হচ্ছে সেই গোষ্ঠী একটা নির্দিষ্ট নিয়মে রান করে, নির্দিষ্ট নিয়মে সে জীবনযাপন করে, নির্দিষ্ট নিয়মে। যেমন আমরা আমাদের একটা ডিসিপ্লিনই হচ্ছে যে আমাদেরকে বড়দের সম্মান দিয়ে চলতে হবে, আমাদেরকে ছোটদের টেক কেয়ার করতে হবে, আমাদের 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 মহিলাদের সম্মান করতে হবে, তাই না? তো এই যে নিয়মগুলো, আমাদের দিনের বেলা কাজ করতে হবে, রাতের বেলা ঘুমোতে হবে, আমাদের আমাদের নির্দিষ্ট সময়ে বাড়িতে ঢুকতে হবে। তো এগুলো কে তৈরি করেছে? এগুলো মানুষ তৈরি করেছে। তো মানুষ এগুলো কমনলি প্র্যাকটিস করে, এই নিয়মগুলোকে মানুষ কমনলি প্র্যাকটিস করে। তো কমনলি প্র্যাকটিস করার যখনই জায়গা চলে আসে, তখনই দেখবে সেখানে একটা সোসাইটির কনসেপ্ট সেখান থেকে জেনারেট হয়। তো এইরকম ভাবে আমরা দেখবো যে সোসাইটি সেখান থেকে জেনারেট করেছে। তো সোসাইটির মধ্যে যেহেতু তাহলে হিউম্যান বিং, একজন ইন্ডিভিজুয়াল যখন সোসাইটির মধ্যে এসে, তখন সোসাইটির নিয়ম কানুনগুলো সে নিজের মধ্যে কিভাবে অ্যাপ্লাই করছে, করার মধ্যে দিয়ে সে কিভাবে সেটার সঙ্গে অ্যাডজাস্ট করছে, এবং অ্যাডজাস্ট করতে না পারলেও সে ওখান থেকে বেরিয়ে এসে আলাদাভাবে সে কিভাবে নিজের উন্নতি সুনিশ্চিত করছে, সেটা যদি আমাদের বুঝতে হয়, তাহলে সোসাইটির নিয়ম কানুনগুলো আমাদের বুঝতে হবে। তো সোসিওলজি সেই কারণে সেই কনটেক্সট থেকে আমাদেরকে কিন্তু ভালো করে বুঝতে হয়। সোসাইটি বোঝাটা এখানে কিন্তু খুব ইম্পর্টেন্ট। এই জিনিসগুলো সেখানে বুঝবে। এবার তোমাদের মিনিং জানতে চেয়েছে পলিটিক্স অ্যান্ড পলিটিক্যাল। এটার আলোচনাতে এই মুহূর্তে আমি আসবো না, এটা পুরোটা পড়ানোর পর আমি তোমাদের এগুলো দেখবে, যখন আসবো তখন তোমাদের কাছে এগুলো ইজি হবে। এখন বললে অনেকটা মাথার উপর দিয়ে যাবে, বা হয়তো বুঝতে পারলেও মাথায় রাখতে পারবে না। সো দরকার নেই, এখন মোটামুটি ভাবে বুঝে নাও। তার মানে আমরা যেটা চর্চা করতে চলেছি, পড়তে চলেছি, সেটা হচ্ছে পলিটিক্যাল সায়েন্স। পলিটিক্যাল সায়েন্স মানেই হচ্ছে সেখানে একটা রাজনীতি থাকবে, সেখানে মানুষের স্বার্থ থাকবে, উদ্দেশ্য থাকবে, এবং সেই স্বার্থ এবং উদ্দেশ্যকে চরিতার্থ করার জন্য সেখানে সেখানে মেটেরিয়ালিস্টিক ডেভেলপমেন্ট এনশিওর করার চেষ্টা করবে, এবং সমাজের মধ্যে থেকেই সেটা হবে, কতগুলো নিয়ম কানুনের মধ্যে থেকে হবে, যেগুলোকে আমরা প্রতিষ্ঠান বলে
বলি, তো নিয়ম কানুনগুলোকে প্রতিষ্ঠান বলা হয় কাইন্ড অফ। তো প্রতিষ্ঠানের মধ্যে থেকে সেখানে সে নিজে এইগুলো সুনিশ্চিত করার চেষ্টা করবে, এবং প্রতিষ্ঠানের মধ্যে থেকে যদি না হয় তাহলে সে বাইরে বেরিয়ে আসার চেষ্টা করবে, করে সে নিজের উন্নতি সুনিশ্চিত করার চেষ্টা করবে, যেগুলো আবার ইন জেনারেল একটা কিন্তু গোষ্ঠীর মধ্যে বা একটা সমাজের মধ্যে বা একটা টেরিটরির মধ্যে একটা পার্ট। তো এই সমস্ত বিষয়গুলো আমাদেরকে জানতে হবে। এখন আমাদের বুঝতে হবে এখানে যে এই পলিটিক্যাল সায়েন্স, অর্থাৎ মানুষ কিভাবে তার উন্নতি করছে, মানুষ কিভাবে তার স্বার্থ সুরক্ষিত করছে, কিভাবে তার উদ্দেশ্যে সে পৌঁছচ্ছে, এগুলো যদি আমাদেরকে ভালো করে বুঝতে হয়, এবং এই অ্যাক্টিভিটিসগুলো তাদের হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম মেনে হচ্ছে কিনা, অর্থাৎ বৈজ্ঞানিক যে নিয়ম সেই নিয়ম মেনে হচ্ছে, নাকি অনিয়ম মেনে হচ্ছে বা কোনো নিয়ম না মেনে হচ্ছে, নাকি দুটোকে ব্যালেন্স করে হচ্ছে, কিভাবে হচ্ছে, এটাকে যদি আমাদের বুঝতে হয় তাহলে এর কতগুলো ধারাবাহিক কতগুলো অ্যাপ্রোচ আছে, যেগুলোকে আমরা ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ বলি। এর কতগুলো ধারাবাহিক অ্যাপ্রোচ আছে, অ্যাপ্রোচগুলো এখানে তোমরা তোমরা কি এখানে সবাই বাংলা মিডিয়াম নাকি ইংলিশ মিডিয়াম, কোন মিডিয়ামের আছো একটু শুনি, কে কোন মিডিয়াম বলো, জলদি জলদি বলো। ইলিয়াস নাকি ইলিয়াস, হ্যাঁ, কোন মিডিয়াম? হ্যাঁ স্যার, বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম। আর সিদ্ধার্থ তো বাংলা মিডিয়াম। আর হ্যাঁ স্যার, বাংলা মিডিয়াম। বাংলা মিডিয়াম। বাংলা। বাংলা। ইংলিশ কেউ আছো? বাংলা স্যার। স্যার বাংলা। ওকে, তাহলে আমি বাংলাটা দিয়েই শুরু করি। আমি ইংলিশ মেটেরিয়ালটাও রেডি করে রেখেছি এখানে, ঠিক আছে, ইংলিশ মেটেরিয়ালও আছে। তাহলে আমি বাংলাটা দিয়েই শুরু করি। তো বাংলাটা দিয়েই শুরু করি। দেখো এখানে আমরা কি দেখতে পাচ্ছি। আচ্ছা, এখনো পর্যন্ত যেটা বললাম সেখানে বুঝতে কোনো অসুবিধা হয়নি তো কারো? এখানে এতক্ষণ পর্যন্ত বুঝতে কারো কোনো অসুবিধা হয়েছে? না স্যার। ওকে, তাহলে বুঝতে যদি না অসুবিধা হয় তাহলে না। কন্টিনিউ করছি, আর যদি অসুবিধা হয় তাহলে আমাকে নক করবে, ঠিক আছে, SMS হাত তুলবে, আমি শব্দ শুনতে পেলেই তোমাদের নাম কল করব। সো এখানে দেখো রাষ্ট্রবিজ্ঞানে তাহলে আমরা কি দেখতে পাচ্ছি, যে রাষ্ট্রবিজ্ঞানে আমাদের কতগুলো রাষ্ট্র, এই যে মানুষের যে সম্পর্ক, মানুষের যে জীবনযাপন করার যে নির্দিষ্ট নিয়ম, হ্যাঁ, নির্দিষ্ট নিয়ম, সেই নিয়মটা কি, সেই নিয়মটা হচ্ছে একটা নির্দিষ্ট নিয়ম মেনে, আবার বেনিয়ম ভাবেও। তো নিয়ম মেনে যদি হয় তাহলে বিজ্ঞান, আর নিয়ম মেনে যদি না হয় তাহলে সেটা বিজ্ঞান নয়, ঠিক আছে। তো অনেকে এটা সায়েন্স বলার পক্ষে, অনেকে সায়েন্স বলার পক্ষে নয়। তো যাই হোক, বিষয়টা হচ্ছে আমাদের এটা বুঝতে হবে যে মানুষ তার নিজের যে উদ্দেশ্য এবং তার যে স্বার্থ সেটা যে পূরণ করার চেষ্টা করছে, হ্যাঁ, স্বার্থ পূরণ করার জন্য তার যে উদ্দেশ্য সে তৈরি করেছে, তো সেই উদ্দেশ্যগুলোকে আমাদেরকে যদি বুঝতে হয় বা তার স্বার্থটাকে যদি বুঝতে হয় তাহলে আমাদেরকে এখানে এখানে এই পুরো ডিসিপ্লিনটাকে বা এইরকম ভাবে, ডিসিপ্লিনের মেন কনসার্ন হচ্ছে এই যে মানুষের স্বার্থ আর উদ্দেশ্যকে বোঝা, এটাকে যদি বুঝতে হয় তাহলে তার তিনটে ধারাবাহিক এখানে দৃষ্টিভঙ্গি আছে। এগুলোকে আমরা বলি, অ্যাপ্রোচগুলোকে বলি আমরা দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি বলতে পারো। তো তিনটে দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি আছে। কি কি সেই তিনটে দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি? তো তিনটে দৃষ্টিভঙ্গি হচ্ছে, প্রথমটা হচ্ছে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ, যেটাকে আমরা বলি ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বা পদ্ধতি, যাই বলতে পারো তোমরা। দৃষ্টিভঙ্গি শব্দটাই বেটার হবে, আমি এডিট করে তোমাদের এটা দৃষ্টিভঙ্গি করে দেবো। দ্বিতীয় আমাদের দেখতে পাবো আমরা কি, যে দ্বিতীয় হচ্ছে এখানে আমাদের ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, যেটাকে আমরা দার্শনিক পদ্ধতি বলি, দার্শনিক পদ্ধতির কথা বলি। আর তৃতীয় আমাদের হচ্ছে এখানে হচ্ছে লিগ্যাল ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ, অর্থাৎ আইনি প্রাতিষ্ঠানিক হচ্ছে দৃষ্টিভঙ্গি। আইনি প্রাতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি, এই তিনটে দৃষ্টিভঙ্গি আমাদের আছে। তোমাদের পরীক্ষায় প্রশ্ন আসতে পারে এইরকম, এবং যেহেতু তোমাদের SLSTর কোয়েশ্চেন্স, তো খুবই সাধারণ মানের প্রশ্ন করবে। তো এখানেই কতগুলো প্রশ্ন এই কারণে তৈরি হয়ে গেল কি, এবং অলরেডি বোধহয় এগুলো এসেওছে, দেখবে তোমরা যে PYQ গুলো দেবো, দেখবে নেটের PYQ গুলোতেও দেখবে এগুলো এসেছে, সাধারণ মানের কোয়েশ্চেন্স গুলো এসেছিল, এবং ওয়েস্ট বেঙ্গল সেটের কোয়েশ্চেন্স গুলো তো এই SLST লেভেলেই হয় অনেকটা, তো দেখবে খুব সাধারণ মানেরই কোয়েশ্চেন সেখানে জিজ্ঞেস করেছে। তো কি দেখতে পাবে সেখানে, তিনটে পদ্ধতির নাম তোমাদের জিজ্ঞেস করতে পারে, যে তিনটে ধারাবাহিক পদ্ধতি বা ঐতিহ্যগত পদ্ধতি, এগুলো জিজ্ঞেস করতে পারে, ঠিক আছে। অনেকে এগুলোর বাংলা সিনোনিমস আছে, হ্যাঁ, সমার্থক শব্দ আছে। তো সমার্থক শব্দগুলো হচ্ছে ধারাবাহিক পদ্ধতি হতে পারে, ঐতিহ্যগত পদ্ধতি হতে পারে, এগুলো হতে পারে। বাট ইংলিশটা হচ্ছে ট্র্যাডিশনাল। তিনটে ট্র্যাডিশনাল অ্যাপ্রোচ তাহলে, হিস্টোরিক্যাল, তারপরে হচ্ছে ফিলোসফিক্যাল, আর 3 নম্বর হচ্ছে লিগ্যাল ইনস্টিটিউশনাল। এই তিনটে অ্যাপ্রোচ বেসিক্যালি তোমরা পাবে, যে অ্যাপ্রোচগুলোর মধ্য দিয়ে মানুষের যে অ্যাক্টিভিটি, মানুষের যে উদ্দেশ্য এবং যে স্বার্থ, এবং মানুষের যে প্রোগ্রেস বা হিউম্যান সোসাইটির যে প্রোগ্রেস, সেগুলোকে বোঝার চেষ্টা করা হয়েছে। তো সেখানে প্রথম যে দর্শনটা আছে, প্রথম যে বলতে পারো যে দৃষ্টিভঙ্গিটা আছে, যেটা বোঝার চেষ্টা করেছে, সেটা হচ্ছে কি, সেটা হচ্ছে যে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ। এদের আর্গুমেন্টই হচ্ছে এটাই বেসিক,
জায়গাটাই হচ্ছে এটা, যেটা তোমাদের অলরেডি বলে দিলাম, সেটা হচ্ছে যে আমরা এই মুহূর্তে যেখানে দাঁড়িয়ে আছি এখানে যে সমস্ত অসুবিধেগুলো আমরা ফেস করছি কিংবা যে সুযোগ সুবিধাগুলো আমরা উপভোগ করছি, তো সেগুলো যদি আমাদের বুঝতে হয় যে এক্স্যাক্ট কিভাবে আমরা এগুলো করছি, যে অসুবিধা যদি ফেস করি তাহলে আমি কিভাবে এই অসুবিধাটা ফেস করছি আর কেনই বা এই অসুবিধাটা ফেস করছি, সেটা যদি আমাকে বুঝতে হয় তাহলে আমাকে ইতিহাসের দিকে তাকাতে হবে যে আমি ইতিহাসে কি ভুল করেছি। আমাকে ইতিহাসে তাকাতে হবে আমি ইতিহাসে কি ভুল করেছি। আবার কিছু সুযোগ সুবিধা যদি আমি উপভোগ করে থাকি তাহলে আমাকে যদি বুঝতে হয় যে কেন বা কিভাবে আমি এই সুযোগ সুবিধাগুলো উপভোগ করার সুযোগ পাচ্ছি, তাহলে আমাকে আবার ইতিহাসের দিকেই তাকাতে হবে। আমাকে ইতিহাসে গেলেই আমার অর্থাৎ আগের যে আমার যে অ্যাক্টিভিটিস গুলো আমাদের পুরো ইন জেনারেল সোসাইটির, সেটার অ্যাক্টিভিটিস গুলো যদি দেখি আমরা, তাহলেই আমাদের কাছে এটা ক্লিয়ার হয়ে যাবে যে বর্তমান দিনে যে সুযোগ সুবিধা আমরা উপভোগ করছি কিংবা যে অসুবিধা আমরা ফেস করছি সেগুলোর উৎপত্তিটা কোথা থেকে হলো বা এর 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 কারণগুলো ঠিক কি। এর কারণগুলো বুঝতে হলে তোমাকে ইতিহাসের দিকে তাকাতে হবে। তো ইতিহাসের দিকে তাকালে আমরা দেখব যে এই ধরনের অনেকগুলো ঘটনা আগেও হয়তো ঘটেছিল, কিংবা আজকে যে ঘটনাটা ঘটেছে সেটা হয়তো তারই ইতিহাসেরই একটা হয়তো সেখানে ধারাবাহিক হয়তো একটা একটা ডেভেলপমেন্টস, ধারাবাহিক ডেভেলপমেন্টস বলতে পারো। যে আজ যদি আমি আজকে চাকরি করছি তার কারণ হচ্ছে যে আমি অতীতে ভালো পড়াশোনা করছি। কালকে তোমরা যদি এক দু বছর পর গিয়ে বা 2-4-5 বছর পর গিয়ে তোমরা যদি সব স্কুলে চাকরি পাও বা আরো অনেক প্রতিষ্ঠানে যদি চাকরি বাকরি করছো, তাহলে তার অন্যতম কারণ হবে যে তোমাদের অতীতে তোমরা ভালো পড়াশোনা করেছো। তাহলে ইতিহাসটা সেখানে কিন্তু গুরুত্বপূর্ণ। তাহলে বর্তমান দিনে তোমার সুযোগ সুবিধা যেটা তুমি উপভোগ করছো সেটাকে যদি বুঝতে হয় তাহলে তোমার ইতিহাসের তোমার কষ্টগুলোকে ভালো করে বুঝতে হবে যে কি কি কষ্ট তুমি করেছো, তোমার তোমার ইভলিউশনসটা বুঝতে হবে, তোমার অ্যাক্টিভিটিস গুলোকে বুঝতে হবে। তো এইরকম ভাবে আমরা বর্তমানটিকে বুঝতে পারি আমাদের ইতিহাসটিকে সামনে রেখে। তেমনি আবার বর্তমানে যেটা ঘটছে তার অনেক কিছুই দেখবে, তার অনেক কিছু ইতিহাসের মধ্যে খুঁজে পাওয়া যাবে। হয়তো সেটা ইতিহাসের ঘটনাটা আবার রিপিট হচ্ছে এখানে এসে। তো ইতিহাস সম্পর্কে তোমার যদি সম্যক ধারণা থাকে তাহলে তুমি এখানে খারাপ কোনো রেজাল্টকে তুমি আটকে দিতে পারবে। ঐতিহাসিক পদ্ধতি এই কারণেই পড়া হচ্ছে যে আমাদের যে ইতিহাস সম্পর্কে আমাদের যে ধারণা থাকে তাহলে ভবিষ্যতে যাতে আমাদের আর কোনো ক্ষতি না হয় বা প্রেজেন্টে যাতে আর কোনো ক্ষতি না হয় কিংবা ভবিষ্যতে যাতে আর কোনো ক্ষতি না হয় এবং আমরা যাতে আমাদের উন্নতি সুনিশ্চিত করতে পারি খুব সুন্দরভাবে স্মুথলি, তাহলে এখানে আমাদের ইতিহাস কিন্তু ভালো করে অনুধাবন করতে হবে। তো আমরা যেমন দেখবে যে বারে বারেই আমরা বলার চেষ্টা করি যে আমাদের ফ্যাসিবাদী শাসন চলছে দেশে। অনেক সময় আমি কথাটা বলি ফ্যাসিবাদী দেশে শাসন চলছে। তো ফ্যাসিবাদী শাসন চলছে এই কথাটা যখন আমরা বলি তখন আমরা কি বোঝাতে চাই? অনেক সময় নরেন্দ্র মোদীকে ফ্যাসিবাদী একজন শাসক বলা হয়, তাই না? অনেকে বলে সমালোচনা করে। তো তারা কি মিন করে এটা দিয়ে? তারা এটাই মিন করে যে ইতিহাসে তার মানে এখানে ফ্যাসিবাদ বলে কোনো একটা আইডিয়া এমার্জ করেছিল, যে আইডিয়াটা তাদের একটা পজিটিভ একটা উদ্দেশ্য ছিল ঠিকই, কিন্তু সেটা তাদের শুধুমাত্র নিজেদের গোষ্ঠীর জন্য পজিটিভ একটা উদ্দেশ্য ছিল, কিন্তু বাইরের গোষ্ঠীকে সে সেখানে শত্রু হিসেবে দেখতো। তো এবং তাদের উপর আক্রমণ করার একটা ভাবনা থেকে সে শাসন করত। এবং তার ফল কি হয়েছিল? তার ফল আমরা সবাই জানি যে নাজিজম ফ্যাসিজমের বা ফ্যাসিবাদের রেজাল্ট কি হয়েছিল আমরা সবাই জানি, যে তাকে ধ্বংস করে দেওয়া হয়েছে, তারা ধ্বংস হয়ে গেছে, ধ্বংস করে দেওয়া হয়েছে, এগুলো হয়েছে। তো তাহলে ওই এমন একটা আদর্শ তাহলে আমাদের এখন বর্তমান যে যারা সমালোচনা করে আসলে বেসিক্যালি যে তারা সমালোচনা করে যখন ফ্যাসিবাদী বা নাৎসিবাদী বলার চেষ্টা করছে বা হিটলারের শাসন বলার চেষ্টা করছে, তখন হিটলার যে একজন খারাপ মানুষ ছিলেন এবং খারাপ মানুষ থাকার কারণে যে ওর যে পতন হয়েছে ওটাকে তারা মিন করতে চাইছে। তাহলে এটাকে বলার মধ্যে দিয়ে তারা কি বোঝাতে চাইছে যে এই একজন হিটলার একজন খারাপ মানুষ, তো এরও পতন খারাপ রকম ভাবে হবে এবং হিটলারের শাসনে হিটলারের দেশের মানুষের খুব একটা ভালো উন্নতি হয়নি, সে এই পুরো জাতিটাকে কি করেছে বিপদের দিকে ঠেলে দিয়েছে। কাজে আমরাও যদি আমাদের হিটলারের শাসন মানি, হ্যাঁ, যারা সমালোচনা করে বলার চেষ্টা করে, তো আমরাও যদি আমাদের হিটলারের শাসনে থাকি, এই ধরনের শাসন ব্যবস্থাকে যদি মেনে নিই, তাহলে আমাদেরও ক্ষতি হবে। তো তারা এইরকম ভাবে এই শব্দটিকে ব্যবহার করার মধ্য দিয়ে এটা মিন করে যে এই ঘটনাটা ইতিহাসে অলরেডি ঘটে গেছে, আমাদের সেখান থেকে শিক্ষা নিতে হবে যে ওই ভুলটা আমরা আর একই করব না। যেভাবে সেইখানে হিটলার শাসন করেছিল সেই শাসন একই পদ্ধতিতে একই নিয়ম মেনে সেই শাসন আমরা কিন্তু পুনরাবৃত্তি করতে পারবো না। যদি করি আমাদের কিন্তু ফলাফল ওদের মতোই হবে। সো এটা বলে তারা আমাদেরকে সাবধান করার চেষ্টা করে। সো ইতিহাসটাকে আমাদেরকে মনে করিয়ে দিয়ে তাহলে কি করলো, আমাদেরকে বিপদের হাত থেকে বাঁচানোর এক প্রকার তারা কিন্তু সাবধান বাণী আমাদেরকে শোনালো। আবার যদি সেখানে নরেন্দ্র মোদীর শাসনের যদি কিছু প্রশংসা করা হয় তাহলে দেখবে অনেকে যারা প্রশংসা করে তারা দেখবে সেখানে কি করে
যে অতীতের কোনো একজন শাসক যিনি খুব ভালো কাজ করে গেছিলেন তার সাথে হয়তো তুলনা তাকে করা হয়, করে বলা হয় যে তিনি খুব ভালো কাজ করছেন, শাবাশি দেয়। সো এটা তার মানে বোঝার চেষ্টা করা হয় যে আমরা আমাদের গতি প্রকৃতিটা ঠিক কোন দিকে, আমাদের গতিমুখটা কোন দিকে। তাহলে ইতিহাসটাকে আমাদেরকে কি করতে হবে এখানে, অধ্যয়ন করতে হবে, আমাদেরকে ইতিহাস নিয়ে চর্চা করতে হবে এই কারণেই যাতে বর্তমানটিকে আমরা খুব ভালো রকমভাবে বুঝতে পারি। ইতিহাসের ঘটনাগুলো যেগুলো ঘটে গিয়েছিল, যে ভুলগুলো সেখানে করা হয়েছিল, যে সিদ্ধান্তগুলো সেখানে নেওয়া হয়েছিল, ঠিক একই ধরনের সিদ্ধান্ত আমরা নিচ্ছি কিনা সেগুলো আমাদেরকে বারবার কম্পেয়ার করতে হবে, আমাদের বারবার তুলনা করতে হবে। তুলনা করার মধ্য দিয়ে কি করতে হবে, আমাদেরকে খারাপগুলোকে পরিহার করতে হবে আর ভালোগুলোকে নিতে হবে, যাতে আমরা একটা গোটা ভালো একটা রাষ্ট্র ব্যবস্থা তৈরি করতে পারি। এবং যখন আইআর নিয়ে পড়বে তখন এখানে বলা হবে যে গোটা বিশ্বজুড়ে যাতে শান্তি প্রতিষ্ঠা করতে পারি। সো হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ আমাদেরকে এই কারণে পড়তে হবে যে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ একটা তথ্যের ভিত্তিতে সেখানে কি করে, তথ্যের ভিত্তিতে সেখানে একটা নির্দিষ্ট একটা 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 যাত্রাপথকে সেখানে নির্দেশ করে। তথ্যের ভিত্তিতে সেখানে, অর্থাৎ ইতিহাসের ভুল ভ্রান্তি থেকে সেখানে যে তথ্যগুলো আছে সেই তথ্যগুলো থেকে শিক্ষা নিয়ে আমাদেরকে ভবিষ্যৎটাকে সুনিশ্চিত করার কথা বলে বা একটা সুন্দর ভবিষ্যৎ গড়ে তোলার কথা বলে। তো ঐতিহাসিক পদ্ধতির মধ্যে তোমরা এই সমস্ত বিষয়গুলো সেখানে পাবে। মূল বৈশিষ্ট্যগুলোর মধ্যে তাহলে কি কি আছে দেখো, যে সময়ের সাথে সাথে রাজনৈতিক প্রতিষ্ঠানের বিকাশের উপর গুরুত্ব দেয়। যে আজকে তাহলে মানুষ তার নিজেদের ভালো মন্দ সুনিশ্চিত করার জন্য কি করেছে না, নিজের এই উদ্দেশ্য এবং স্বার্থ সুনিশ্চিত করার জন্য, তার ইন জেনারেল উন্নতি সুনিশ্চিত করার জন্য সে কি করেছে, আমরা জানি যে মানুষ বিভিন্ন প্রতিষ্ঠান তৈরি করেছে। একটা সময় এই প্রতিষ্ঠানগুলো ছিল না জানো তোমরা, হবসলক রুশো নিশ্চয়ই যারা পড়েছো তারা মনে করতে পারবে যে মানুষ প্রকৃতির কোলে বাস করতো, প্রকৃতির রাজ্য যেটাকে তিনি বলেছেন স্টেট অফ নেচার, তো সেখানে বসবাস করতো। তো সেখান থেকে এখন মানুষ বেরিয়ে এসে কি করছে, সেখান থেকে বেরিয়ে এসে মানুষ এখন একটা প্রতিষ্ঠান তৈরি করেছে, কারণ সেই নিয়মে মানে সেই প্রকৃতির মধ্যে বসবাস করে তারা নিজেদের জীবনযাপন সুনিশ্চিত করতে পারছিল না, নিজেদের অধিকার নিজেদের স্বাধীনতা সুনিশ্চিত করতে পারছিল না, প্রত্যেককে সেখানে কিন্তু মেরে ফেলছিল। জানি আমরা এগুলো দেখেছি, হবসলক রুশোর আলোচনায় এগুলো এসেছিল। কিন্তু আমরা কি দেখলাম, বিশেষ করে হবসের আলোচনায় আমরা এগুলো পেয়েছি, তাই না, নেগেটিভ দিক থেকে হিউম্যান নেচারকে তিনি দেখেছেন। তো এখন আমরা এসে কি দেখতে পাচ্ছি, তারপরে আমরা ওনাকে কি বলতে শুনলাম না, যে মানুষ নিজেদের এই নিজেদের স্বাধীনতা নিজেদের অধিকারগুলো সুনিশ্চিত করার জন্য তারা এবং নিজেদের সার্ভাইভালটাকে এনশিওর করার জন্য তারা প্রতিষ্ঠান তৈরি করলো। তাহলে প্রতিষ্ঠান তৈরি করেছে, তাহলে শুরুর দিকে যে প্রতিষ্ঠানটা তৈরি করেছিল তার তাহলে এত অঙ্গ প্রত্যঙ্গ শাখা প্রশাখা ছিল না, যেমন রাষ্ট্রবিজ্ঞানের শুরুর দিকে এতগুলো ছিল না, আজ অনেকগুলো শাখা প্রশাখা তার হয়ে গেছে, অনেকগুলো সেন্টার তা তৈরি হচ্ছে। অনেক সেন্টারে গিয়ে তুমি চাকরি করার সুযোগ পাবে যদি তোমার এইরকম ভাবে একটা সাবজেক্টের নলেজ থাকে, ইংলিশের যদি নলেজ থাকে, আর প্যারালালি যদি তোমার একটুখানি টেকনোলজিক্যাল নলেজ এবং নেটওয়ার্ক যদি থাকে, তাহলে তোমার কাছে দুনিয়াটা ওপেন হয়ে যাবে। তো এই যে বিষয়গুলো, তাহলে আমরা দেখতে পাচ্ছি কি, যে প্রতিষ্ঠানও তার মানে একটা সময় যখন তৈরি হয়েছিল তখন একটা ছোট্ট আকারে ছিল, এখন ধীরে ধীরে তার অনেকগুলো প্রতিষ্ঠান বা অনেক তার নিয়ম কানুন তৈরি হয়েছে। প্রতিষ্ঠানটিকে আরো বড় পরিমাণে প্রতিষ্ঠান গড়ে তোলার জন্য আরো নিয়ম কানুন তৈরি হয়েছে, আরো ব্রাঞ্চ তৈরি হয়েছে, আরো মানুষকে সেখানে জোড়া হয়েছে, তাদেরকে কাজ দেওয়া হয়েছে এবং তারা কাজ করছে এবং তাদের উদ্দেশ্য একটাই, সেটা হচ্ছে সমাজের একটা ভালো বা একটা কল্যাণ সুনিশ্চিত করা। তাহলে এইরকম ভাবে রাজনৈতিক বিভিন্ন প্রতিষ্ঠানগুলো তৈরি হয়েছে। সেই রাজনৈতিক প্রতিষ্ঠানগুলো কি করছে না, আমাদের জন্য কিন্তু কাজ করছে। সো ইতিহাস এই প্রাতিষ্ঠানিক ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি বলে যে ইতিহাস থেকে আমাদের শিক্ষা নিতে হবে যে ইতিহাসে অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছিল, কিন্তু সেই প্রতিষ্ঠানগুলো অনেকগুলো কিন্তু টিকতে পারেনি, তারা সারভাইভ করতে পারেনি। না পারার জন্য কি, না পারার কারণ হিসেবে যে ভুলগুলো করেছিল সেই ভুলগুলো থেকে আমাদের শিক্ষা নিতে হবে এবং বুঝতে হবে যে আমাদের যে তৈরি করা বর্তমান দিনে যে প্রতিষ্ঠানগুলো যেগুলো সারভাইভ করছে এখনো, সেগুলোকে আরো কিভাবে শক্তিশালী করা যেতে পারে যাতে তারা মানুষের কল্যাণ সুনিশ্চিত করতে পারে। সো রাজনৈতিক প্রতিষ্ঠানের এইরকম ভাবে বিকাশ বা ইভলিউশন যেটা আছে সেই ইভলিউশনের উপরে তারা কিন্তু খুব গুরুত্ব দেয়, যে ইতিহাসটাকে তোমাকে বুঝতে হবে, যে যদি তোমাকে প্রতিষ্ঠানই যদি তোমাকে পারে তোমার উন্নতি সুনিশ্চিত করতে, তাহলে সেই প্রতিষ্ঠানকে আরো কিভাবে উন্নতি করা যায় তার জন্য তোমাকে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। ইতিহাসেও অনেক প্রতিষ্ঠান তৈরি হয়েছে, অনেক প্রতিষ্ঠান হারিয়ে গেছে, যেমন লিগ অব নেশনস তৈরি হয়েছিল, মনে করে দেখো, হারিয়ে গেছে লিগ অব নেশনস। দেখলাম আমরা লিগ অব নেশনস তৈরি হয়েছিল, লিগ অব নেশনস টিকতে পারলো না, ধ্বংস হয়ে গেল, লিগ অব নেশনস ধ্বংস হয়ে গেল। লিগ অব নেশনস ধ্বংস হয়ে কি হলো না, লিগ অব নেশনস ধ্বংস হয়ে আমরা ইউনাইটেড নেশনস তৈরি হতে দেখলাম। ঠিক একই রকম ভাবে আরো অসংখ্য প্রতিষ্ঠান তৈরি হয়েছে, সেগুলো টাইম টু টাইম কিন্তু ভেঙে গেছে। টাইম টু টাইম সেগুলো ভেঙে গেছে, তার কারণ মানুষের উন্নতি তারা সুনিশ্চিত করতে পারেনি, মানুষের কল্যাণ তারা সুনিশ্চিত করতে পারেনি। তো এই মানুষের কল্যাণ যদি সুনিশ্চিত করতে হয় তাহলে তারা বলার চেষ্টা করছে যে ইতিহাস থেকে সেখানে শিক্ষা নিতে হবে। দ্বিতীয় কি বলছে, অতীত বোঝার মাধ্যমেই বর্তমান রাজনৈতিক ব্যবস্থাকে বোঝা সম্ভব বলে বিশ্বাস, এটা বারবার বললাম তোমাদের।
যে হ্যাঁ অতীত থেকে ভালো করে বুঝতে হবে, তবে বর্তমান এবং ভবিষ্যৎ থেকে তুমি বুঝতে পারবে, ভালো করে তুমি এটাকে অ্যানালিসিস করতে পারবে, বা একটা একটা ভবিষ্যৎবাণী তুমি হয়তো করতে পারো, তাই না? আমি যদি একটা মানুষকে 10 দিন ধরে দেখি যে তিনি একই রাস্তা দিয়ে যান, তাহলে 11 দিনের মাথায় যদি আবার জিজ্ঞেস করা হয় যে বলো তো ওই মানুষটা কোন রাস্তা দিয়ে যাবে, তাহলে তারা ইজিলি বলে দেবে যে না ওই রাস্তা দিয়েই যাবে। কেন? কারণ আমি 10 দিন ধরে ওনাকে দেখেছি। তাহলে 10 দিনের যে ইতিহাস, সেই ইতিহাসটা আমি জানি। তাহলে এইরকম ভাবে আমি ভবিষ্যৎ থেকেও সুনিশ্চিত করতে পারবো। তো প্রেডিকশন যেটাকে বলা হয়, তো প্রেডিকশন আমি দিতে পারবো যে ভবিষ্যতে আমরা কোথায় যেতে পারছি, কোথায় যেতে চলেছি। ঠিক একই রকম ভাবে এদের আর্গুমেন্টটাই হচ্ছে তাই। এরপরে দেখো কি বলছে, রাজনৈতিক কাঠামো চর্চার উৎপত্তি ও পরিবর্তন পর্যায়ক্রমিক বিশ্লেষণের মাধ্যমে বোঝা। কি বলছে? রাজনৈতিক কাঠামো ও চর্চার উৎপত্তি ও পরিবর্তন পর্যায়ক্রমিক বিশ্লেষণের মাধ্যমে বোঝা। রাজনৈতিক কাঠামো মানে হচ্ছে পলিটিক্যাল স্ট্রাকচার, যে এই যে আমাদের আজকে রাজনীতির যে কাঠামো, যে তার বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলোর নির্দিষ্ট নিয়ম আছে, এক একটার এক এক রকমের কাজ আছে। একটা সময় তারা তৈরি হয়েছিল, অনেক কিছু ব্রাঞ্চ নিয়ে তৈরি হয়েছিল, অনেকগুলো হারিয়ে গেছে, নতুন নতুন আবার সেখানে এসে জুড়েছে। তাহলে এই যে তাদের যে কাঠামো, এই কাঠামোগুলোর যদি তোমাকে বুঝতে হয়, তাহলেও তোমাকে ইতিহাস ভালো করে বুঝতে হবে, কারণ ইতিহাসও এই ধরনের ঘটনা অসংখ্যবার ঘটেছে। মানুষের নেচারটিকে বোঝার মধ্য দিয়ে আমাদের প্রতিষ্ঠানের এই ধরনের ইভলিউশনারি একটা বিবর্তন আমাদের কিন্তু, বা প্রতিষ্ঠানের বিবর্তনটা আমাদের সুনিশ্চিত করতে হবে, যেটা আলটিমেটলি মানুষের যে উদ্দেশ্য বা স্বার্থ বা উন্নতি সেটা সুনিশ্চিত করতে পারবে। সো এরা এই সমস্ত বিষয়গুলোর কথা বলে। এখানেই তোমরা দেখবে ম্যাকিয়াভেলি, টকভিল, বার্ক, এই সমস্ত থিঙ্কার্সদের নাম তোমরা পাবে, যারা হচ্ছে এই হিস্টোরিক্যাল অ্যাপ্রোচটিকে কিন্তু দেখানোর কাজ করেছেন, হিস্টোরিক্যাল অ্যাপ্রোচটিকে শক্তিশালী করার কাজ করেছেন। ঠিক আছে, হিস্টোরিক্যাল অ্যাপ্রোচের উপর নির্ভর করে তারা তাদের তত্ত্ব নির্মাণ করার কাজ করেছেন। ঠিক আছে, তো এই সমস্ত নামগুলো তোমরা সেখানে পাবে। তো এখানে তোমরা কি পাবে? এখানে তোমরা দেখবে যে এখানে এখানে তোমরা ম্যাকিয়াভেলির আলোচনা যখন হবে, মেকিয়াভেলি যখন আলোচনা হবে, তখন মেকিয়াভেলির একটা বিখ্যাত বই আছে, যে বইটার নাম পরীক্ষায় একাধিকবার জিজ্ঞেস করে। সেই বইটার নাম কি? বইটার নাম হচ্ছে এখানে দ্য প্রিন্স। বইটার নাম হচ্ছে দ্য প্রিন্স। কত সালে প্রকাশিত হয়েছিল? 1513 সালে প্রকাশিত হয়েছিল। এটা ভালো করে মুখস্থ করে নাও, এগুলোই পরীক্ষায় জিজ্ঞেস করে, এগুলোই জিজ্ঞেস করবে। ঠিক আছে, এগুলোই জিজ্ঞেস করবে। বইটার নাম হচ্ছে দ্য প্রিন্স। এই দ্য প্রিন্স বইটা ছিল তার একটা হচ্ছে স্টেট ক্রাফট, রাষ্ট্র যন্ত্রটিকে পরিচালনার একটা কৌশল তিনি এখানে কিন্তু বা শাসন কৌশল হিসেবে এটাকে কিন্তু কনসিডার করা হয়, যে তিনি কতগুলো কৌশলের কথা বলেছেন যে কিভাবে শাসন করতে হবে। ম্যাডিচি বলে একজন রাজা ছিলেন, তিনি তাকে জেলে বসে তিনি তার হয়ে তিনি এই কলম ধরেছিলেন যে রাজাকে কিভাবে শাসন করতে হবে, রাজাকে কিভাবে শেয়ালের মতো চতুর এবং সিংহের মতো কিভাবে শক্তিশালী হতে হবে। এই সমস্ত তিনি শেয়াল এবং হচ্ছে সিংহের গল্প তার জন্য তিনি শুনিয়েছিলেন, এবং বলেছিলেন যে রাজা ডুয়েল মোরালিটির বা দ্বৈত বলতে পারো যে দ্বৈত নৈতিকতার কনসেপ্ট তিনি দিয়েছিলেন, ডুয়েল মোরালিটির কনসেপ্ট তিনি দিয়েছিলেন, যে নৈতিকতা জনগণের জন্য হবে, কিন্তু রাজা নিজেও জনগণের মধ্যে একজন, কিন্তু হলেও সে কিন্তু রাজা, এবং যেহেতু সে রাজা, কাজে তিনি নীতি নৈতিকতার ঊর্ধ্বে থাকবেন। রাজা আইন তৈরি করবে সকলের জন্য, কিন্তু তিনি নিজে সেই আইন ফলো করবেন না। প্রয়োজনে তাকে সেই আইনের ঊর্ধ্বে উঠে আইনকে অবমাননা করতে হবে, যাতে সে রাজা তার নিজের এই এতগুলো মানুষকে যাতে শাসন করতে পারে। কারণ মানুষ তিনি যদি নিজেই নিয়ম মানতে শুরু করেন, তাহলে হতেই পারে যে হিউম্যান নেচার সেলফিশ, তো সেলফিশ নেচার তাকেই হয়তো কি করতে পারে, ক্ষমতাচ্যুত করতে পারে। সো এই কারণে বা অন্য কোনো দেশের রাজা এসে তাকে কিন্তু দখল করতে পারে। তো রাজাকে সবসময় কি করতে হবে, তার টেরিটরি এক্সপেনশন করতে হবে, অর্থাৎ তার যে সেই সময়কার এগুলো সব পুরনো থিওরি, যে তার যে অঞ্চল, হ্যাঁ, ভৌগোলিক যে এলাকা, সেই এলাকাটিকে কিন্তু বাড়াতে হবে, প্রতিনিয়ত তাকে কিন্তু ইনক্রিজ করতে হবে, এবং তার জন্য যুদ্ধ করতে হবে, এবং তার সাথে সাথে এই যুদ্ধের কলা কৌশল তাকে শিখতে হবে। তার সাথে সাথে হিউম্যান নেচারটিকে ভালো করে বুঝতে হবে, যে মানুষ কখন নীতি ফলো করে আর কখন নীতি ফলো করে না। এবং সেই কারণে এই নীতি নৈতিকতার ঊর্ধ্বে রাজাকে উঠতে হবে। তিনি নিজে নীতি তৈরি করবেন, তিনি নিজে আইন কানুন তৈরি করবেন, কিন্তু তিনি সেই নিজে আইন কানুন দ্বারা বাধ্য নন। ঠিক আছে, তিনি আইনের ঊর্ধ্বে থাকবেন। তো এই সমস্ত অনেক কথা তিনি বলেছিলেন, এগুলো নিয়ে আমরা আরো ডিটেলসে পরে আলোচনা করব, অনেক থিওরিতে আসবে এগুলো। সো এগুলো আমরা সেখানে পাই। তার দ্য প্রিন্স গ্রন্থে তিনি এই সমস্ত কথাগুলো বলেছেন, যেটাকে বলা হচ্ছে যুদ্ধের কৌশল বা স্টেট ক্রাফট, এখানে তিনি আলোচনা করেছেন। তো এগুলো ভালো করে মনে রেখো। অ্যালেক্সিস দে টকভিলের আলোচনা দেখবে তোমরা, ডেমোক্রেসি ইন আমেরিকা বলে 1835 সালে তিনি একটা বই লিখেছিলেন। তিনি বেসিক্যালি ছিলেন ফ্রান্সের নাগরিক। তিনি ফ্রান্স থেকে আমেরিকাতে গেছিলেন, যে আমেরিকাতে কিভাবে গণতন্ত্র অনেক উন্নতি লাভ করেছে সেটা বোঝার জন্য তিনি গেছিলেন।
তো সেখানে তিনি গিয়ে যা দেখলেন তাতে একটুখানি চক্ষু চড়ক গাছ হলো তার, যেটাকে আমরা বলি, অর্থাৎ আকাশ থেকে পড়ার মতো অবস্থা হলো। যে এত উন্নতি করে ফেলেছে আমেরিকা, তার অন্যতম কারণ হচ্ছে যে গণতান্ত্রিকভাবে সে অনেক উন্নতি করেছে, গণতান্ত্রিক আদর্শকে সে সেখানে তাদের নিজেদের দেশের সিস্টেমের মধ্যে সে অ্যাডপ্ট করেছে। তো এই বিষয়গুলো আমরা তার আলোচনার মধ্যে দেখতে পাই। তো এখানেই তিনি কম্পেয়ার করে তিনি বলার চেষ্টা করলেন কি, কম্পেয়ার করে তিনি এখানে সুন্দর করে বলার চেষ্টা করলেন ফ্রান্সের সাথে, যে ফ্রান্স অনেক উন্নতি থেকে পিছিয়ে আছে, তার অন্যতম কারণ হচ্ছে যে এই রকমের ভাবে ব্যক্তির উপর নির্ভর করে যে শাসন ব্যবস্থা, সেই শাসন ব্যবস্থাগুলো ফ্রান্স তৈরি করতে পারেনি, কিন্তু আমেরিকা পেরেছে। তো এই ধরনের ব্যবস্থাগুলো তিনি যদি কারো কতগুলো নেগেটিভ বিষয় তুলে ধরেছিলেন, হ্যাঁ, নেগেটিভ বিষয় তুলে ধরেছিলেন, যে যেমন হচ্ছে মেজরিটি শাসন চলছে আমেরিকাতে, হ্যাঁ, যে সংখ্যা গুরুরা যেটা বলে সেটাই সংখ্যা লঘুদের মানতে হয়। কাজে সেই আমেরিকার ডেমোক্রেসিকে যখন তিনি প্রশংসা করার পাশাপাশি সমালোচনাও করছেন এটা বলে যে সেখানে সংখ্যালঘু যারা আছে, সংখ্যালঘু মাইনরিটি যারা আছে, সেই মাইনরিটিরা তাদের নিজেদের যে স্বাধীনতা, তাদের নিজেদের যে অধিকার, সেগুলো সাপ্রেসড হয়, সেগুলোকে দমন করে। কারা দমন করে? না, সংখ্যা গুরুরা দমন করে। তো কতগুলো নেগেটিভ বিষয় তিনি এরকম ভাবে সেখানে কিন্তু বের করেছিলেন। যাই হোক, ওভারঅল তিনি বোঝার চেষ্টা করেছিলেন যে গণতান্ত্রিক আদর্শ সেখানে তারা গ্রহণ করেছে বলে আমেরিকা অনেক উন্নতি করেছে। তো এইরকম ভাবে কম্পেয়ার করার মধ্য দিয়ে, ইতিহাসকে বোঝার মধ্য দিয়ে, ইতিহাসে কিভাবে একটা দেশ বিভিন্ন তার পদক্ষেপগুলোর মধ্য দিয়ে সে অনেক উন্নতি করেছে, এই সমস্ত পদক্ষেপগুলোর মধ্য দিয়ে বোঝার মধ্য দিয়ে এখানে ঐতিহাসিক অ্যাপ্রোচে থিঙ্কার্সরা বলার চেষ্টা করে, ঐতিহাসিক দৃষ্টিভঙ্গি থিঙ্কার্সরা বলার চেষ্টা করে যে আমাদের ভবিষ্যৎকে সুনিশ্চিত করতে হয়, তাহলে এই ধরনের ঐতিহাসিক দৃষ্টিভঙ্গিগুলো গ্রহণ করতে হবে এবং একটা দেশের সাথে আর একটা দেশের তুলনা এখানে টানতে হবে। তুলনা টানার মধ্য দিয়ে কম্পারেটিভ মেথডকে এখানে অ্যাপ্লাই করতে হবে। অ্যাপ্লাই করার মধ্য দিয়ে আমাদেরকে এখানে ইতিহাস থেকে শিক্ষা নিতে হবে। তো এগুলোর কথা তিনি এখানে বলেছেন। এডওয়ার্ড ফ্রিম্যানের নাম তোমরা পাবে, তার একটা বিখ্যাত বই ছিল দ্য হিস্ট্রি অফ দ্য নরম্যান কনকুয়েস্ট অফ ইংল্যান্ড, 1867 প্রকাশিত হয়েছিল। এছাড়াও তোমরা আরো অনেক নাম পাবে, যেমন হচ্ছে অ্যারিস্টটলের নামও এখানে পাবে তোমরা, ঠিক আছে। সো অ্যারিস্টটলও একজন হিস্টোরিক্যাল হতে পারেন, কারণ হিস্ট্রি থেকে তিনিও অনেক শিক্ষা নিয়েছেন, অনেকগুলো দেশের সংবিধান থেকে তিনি অনেক কম্পেয়ার করেছেন। সো ইতিহাসের কাছ থেকে এক প্রকার সেগুলো শিক্ষা নেওয়া। তো এইরকম অনেক থিঙ্কার্স তোমরা পাবে হিস্টোরিক্যাল অ্যাপ্রোচের আন্ডারে। সো এই নামগুলো তোমাদেরকে খুব ভালোভাবে মনে রাখতে হবে। সো এখানে গুরুত্বপূর্ণ হচ্ছে এই বই থিঙ্কার্সের নাম এবং তাদের লেখা যে বই, সেই বইগুলোর নাম। সো এগুলো ভালো করে মনে রেখো, থিঙ্কার্সের নাম এবং তাদের লেখা যে বইগুলো, সেই বইগুলো আমাদের জন্য খুব গুরুত্বপূর্ণ। এরপরে চলে আসো আমাদের এখানে এই তত্ত্বটার কি কোনো সমালোচনা নেই? হ্যাঁ, আছে। এই তত্ত্বটা সমালোচনা কি হতে পারে? এই তত্ত্বের সমালোচনা হতে পারে যেটা অনেক বেশি হচ্ছে কি বর্ণনামূলক, যেখানে বিশ্লেষণের অভাব রয়েছে। যে বর্ণনা কি ঘটেছিল সেটাই তারা বলেছে, ঠিক আছে, কেন ঘটেছিল, কিভাবে ঘটেছিল, হ্যাঁ, ঠিক হয়েছিল কি ভুল হয়েছিল, ঠিক আছে, এবং মানে কি বলবো যে এই সমস্ত বিষয়গুলো তারা কিন্তু সেখানে নিয়ে আসে না, জাস্ট বলে দেয় যে কি ঘটেছিল। যেমন আমরা যদি আজকে যেমন যারা ইতিহাস নিয়ে চর্চা করে তারা দেখবে কোনো একটা দেখবে অঞ্চলে গেল, কোনো একটা এলাকাতে গেল, দেখবে গিয়ে তারা কি করে যে সেখানে কোনো একটা রাজার বাড়ি ছিল, সেই বাড়িটা আর নেই এখন, হয়তো সেখানে জাস্ট কতগুলো হয়তো মানে কি বলবো যে ইটের গাঁথনি হয়তো সেখানে আছে এবং মাটির সাথে সেগুলো মিশে গেছে। তো সেখানে গিয়ে তারা ওখানে গিয়ে ওগুলোকে পরীক্ষা নিরীক্ষা করে দেখার চেষ্টা করে যে সেখানে কোন পাথর দিয়ে সেটাকে তৈরি করা হয়েছে, কতদিন সেটা টিকে ছিল, তারপরে দেখার চেষ্টা করে যে কোন রাজা শাসন করেছিল, কত বছর শাসন করেছে, এই সমস্ত বিষয়গুলো বোঝার চেষ্টা করে। তারপরে বোঝার চেষ্টা করে যে 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 তার জনগণ মানে কত পরিমাণ জনগণ ছিল, তার নাগরিক কতজন ছিল, তার সম্পদ কি ছিল। তো জাস্ট একটা এই ধরনের একটা উপরে জাস্ট একটা কতগুলো সংখ্যামূলক, কতগুলো সেখানে তথ্যমূলক, জাস্ট একটা বলতে পারো যে একটা পরিসংখ্যান তারা সেখানে তুলে ধরার চেষ্টা করে। কিন্তু সেই পরিসংখ্যানগুলোর মধ্যে তারা এইটা বিশ্লেষণ করে না, বা বলতে পারো যে এই ধরনের একটা আন্ডারস্ট্যান্ডিং নিজেদের মধ্যে ডেভেলপ করে না যে কেন তিনি ওখানে হেরে গেলেন, কেন তার এটা ধ্বংস হয়ে গেল, ধ্বংস হওয়াটা ঠিক ছিল নাকি ভুল ছিল, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তাদের কিন্তু মাথা ব্যথা থাকে না এত বেশি। তো তারা জাস্ট কি ঘটেছে সেই তথ্যগুলো আমাদের সামনে নিয়ে আসার চেষ্টা করে। তো এই কারণে এখানে এরা বলার চেষ্টা করে যে এই হিস্টোরিক্যাল অ্যাপ্রোচ বেসিক্যালি যেটা করার চেষ্টা করে সেটা হচ্ছে যে ইতিহাসে কি ঘটেছিল সেটা আমাদের সামনে প্রেজেন্ট করার মধ্যে দিয়ে আমাদেরকে একটা ভবিষ্যৎ থেকে সুনিশ্চিত করার চেষ্টা করে। কিন্তু কথাটা হচ্ছে এটা একটা লিমিটেশনস থাকে। এই লিমিটেশনসটা হচ্ছে যে একটা উপরে আলোচনা হয়। রাষ্ট্র ঠিক এরকম, যখন প্রতিষ্ঠানের কথা বলছে এরা, তো প্রতিষ্ঠান মানেই হচ্ছে যে রাজনৈতিক যদি প্রতিষ্ঠানের কথা বলো তাহলে আমাদের যেমন সরকারের 3টি ব্রাঞ্চ আছে তোমরা জানো, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি।
তো এই লেজিসলেটিভ, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি কারা পরিচালনা করছে আর কতজন মিলে পরিচালনা করছে, আইন মেনে পরিচালনা করছে কি করছে না করা, এইগুলো বিষয়গুলো তারা দেখে। হ্যাঁ, আইন মেনে পরিচালনা না করলে কি হয়, আইন মেনে পরিচালনা করলে কি হয়, কারা পরিচালনা করছে, যারা পরিচালনা করছে তাদেরকে রিপ্লেস করে যদি অন্য কাউকে নিয়ে আসা হয় তাহলে কি হবে, হ্যাঁ, এরাই যদি সারা জীবন থেকে যায় তাহলে কি হবে। এই ধরনের বিভিন্ন বিষয়গুলোর মধ্যে আন্তঃসম্পর্ক নির্মাণ করার জায়গাগুলোতে এরা কিন্তু খুব একটা ফোকাস করে না। সো ফলে এখানে অ্যানালিটিক্যাল একটা কিন্তু বলতে পারো বা বিশ্লেষণ ধর্মী একটা কিন্তু একটা বলতে পারো একটা অভাব তাদের আলোচনার মধ্যে দেখতে পাওয়া যায়। তো একটা বড় সমালোচনা হচ্ছে এটাই যে এরা ইতিহাসের উপরে অত্যধিক বেশি জোর দিয়েছে, ইতিহাসের উপর জোর দিতে গিয়ে আলটিমেটলি যেটা যেটা এরা যেটা করেছে, গ্রুপে হাত তুলছো, এখানে হাত তুলবে, বলো। স্যার বলছি এই এগুলো বললেন মনে রাখতে হবে, তো এগুলো কি এখন নোট করব না এগুলো প্র্যাকটিস টাইমে পেয়ে যাব? না, আমি তো মেটেরিয়ালটা দিয়ে দেবো, মেটেরিয়ালটা আমি দিয়ে দেবো এক্ষুনি পড়ানো হয়ে গেলে, ঠিক আছে। আচ্ছা, সেটাই না, নোট করতে হবে না, শোনো এখন মন দিয়ে, আমি এটা দিয়ে দেবো, আমি ওই জন্য হাইলাইট করে দিচ্ছি, ঠিক আছে। তো এগুলো এখানে মাথায় রেখো। তো যে জিনিসগুলো আমরা দেখতে পাবো কি যে বিশ্লেষণের জায়গাটা তাদের কিন্তু একটা বড় অভাব থাকে এই কারণে, ঠিক আছে। তো এখানে বর্ণনাই তারা দেয়, ডেসক্রিপশন যেটাকে ইংলিশে বলা হয় ডেসক্রিপশন তারা দেয়, বিশ্লেষণের অভাব তাদের মধ্যে একটা কিন্তু দেখতে পাওয়া যায়। সেগুলো ভালো ভালো করে মাথায় রেখো। তো আমাদের সরকারের ওই যে বললাম যে প্রতিষ্ঠানগুলো যেগুলো আছে সেই প্রতিষ্ঠানগুলো কি করছে, হ্যাঁ, কাদের দিয়ে করছে, কতজন করছে, আইন মেনে করছে কি করছে না, জাস্ট এই ধরনের আলোচনা করে। কিন্তু আইন মেনে করলে কি হবে, না করলে কি হবে, যাদেরকে দিয়ে শাসন হচ্ছে তাদেরকে সরিয়ে যদি অন্য কাউকে নিয়ে আসা হয় তাহলে কি হবে, ঠিক আছে। আহ, এই ধরনের জটিল বিষয়গুলোকে নিয়ে ডিল করার প্রবণতা এদের মধ্যে বা আন্তঃসম্পর্ক বা একটু ঘুরিয়ে ফিরিয়ে দেখার প্রবণতা এদের মধ্যে কম দেখতে পাওয়া যায়। সেগুলো হচ্ছে বিশ্লেষণ ধর্মী বিষয়, বিশ্লেষণ ধর্মীর একটা বড় অভাব তাদের মধ্যে দেখতে পাওয়া যায়। এরপরে চলে আসো আমাদের দার্শনিক অ্যাপ্রোচ, ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ। ফিলোসফিক্যাল অ্যাপ্রোচের মধ্যে তোমরা যে নামগুলো গুরুত্বপূর্ণ নাম পাবে সেগুলো হচ্ছে, যেমন এখানে ভালো করে দেখে নাও যে এরা বড় বড় সব ফিলোসফার ওয়েস্টার্ন পলিটিক্যাল থটে, যে ফিলোসফিক্যাল অ্যাপ্রোচকে যেমন তৈরি করার কাজ করেছে প্লেটো, অ্যারিস্টটল, লক, রুশো, কান্ট, এরা হচ্ছে বড় বড় সব ফিলোসফার, ঠিক আছে। হেগেলের নামটাও এখানে লিখে নিতে পারো। সো এরা হচ্ছে বড় বড় সব ফিলোসফার, কার্ল মার্কসেরও কথা বলতে পারো, এরা হচ্ছে সব বড় বড় ফিলোসফার, এরা হচ্ছে সব বড় বড় সব ফিলোসফার। কি করেছে এরা ফিলোসফার, বেসিক্যালি এরা হচ্ছে একটা ভাবনার জায়গা থেকে, খানিকটা দেখবে ভাবনার জায়গা থেকে এরা হচ্ছে প্রবলেমস গুলোকে বোঝার চেষ্টা করেছে বা ডেভেলপমেন্টস গুলোকে বোঝার চেষ্টা করেছে, ঠিক আছে। তো এদের আলোচনায় যেটা উঠে আসে সেটা হচ্ছে কি, যে এদের আলোচনায় যেটা উঠে আসে সেটা হচ্ছে কি, যে ন্যায় বিচার কিভাবে সুনিশ্চিত করা যাবে, ন্যায় বিচার কিভাবে সুনিশ্চিত করা যাবে, এটা হচ্ছে এদের মূল চিন্তার বিষয়। তো যখনই তোমাদের ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ বলবে তখনই এদের মূল কনসার্ন হচ্ছে যে সমাজে ন্যায় বিচার কিভাবে সুনিশ্চিত করা যাবে। কেন? কারণ মানুষের মধ্যে মানুষের সম্পর্ক আছে, কিন্তু সেই সম্পর্কগুলোর মধ্যে দেখা যাবে যে একটা অসাম্যের সম্পর্ক আছে, অসাম্য, যে সবাই সমান নয়। তো যেহেতু সবাই সমান নয়, তাই তার মানে কি কারোর সাথে অন্যায় হচ্ছে, যে যে কম পাচ্ছে তার মানে তার সাথে অন্যায় হচ্ছে। তাহলে যে কম পাচ্ছে তার সাথে যদি অন্যায় হয় তাহলে সেই জায়গায় ন্যায় কি করে প্রতিষ্ঠা করা যাবে, ন্যায় কি করে সুনিশ্চিত করা যাবে। তো এই ন্যায় সুনিশ্চিত করার ভাবনাটা এদের আলোচনায় কিন্তু খুব গুরুত্বপূর্ণ। তো ন্যায় কি করে সুনিশ্চিত করা যাবে, তার জন্য সেখানে তাকে কিভাবে অধিকারগুলো বিভিন্ন পাইয়ে দিতে হবে, কোন আদর্শকে সেখানে তাকে ফলো করতে হবে, কোন নিয়ম কানুনগুলো ফলো করতে হবে, এই সমস্ত বিষয়গুলো এগুলো হচ্ছে এদের চিন্তার মূল বিষয়বস্তু। তো এখানে এখানে কি হওয়া উচিত, কোনটা হলে ভালো হবে, কোনটা হলে খারাপ হবে, কোনটা হলে ন্যায় হবে, কোনটা হলে অন্যায় হবে, অর্থাৎ ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, ঠিক আছে। তো এই সমস্ত বিষয়গুলো ভালো করে মাথায় রাখো, শব্দগুলো ভালো মন্দ, ন্যায় অন্যায়, উচিত অনুচিত, এই সমস্ত বিষয়গুলো এরা নিয়ে চর্চা করে। যে উচিত, যেটা উচিত সেটাই করতে হবে, যেটা অনুচিত সেটা করা যাবে না, যেটা ভালো সেটা করতে হবে, যেটা মন্দ সেটা করা যাবে না, হ্যাঁ, যেটা 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 উচিত সেটাই করতে হবে, যেটা অনুচিত সেটা করা, এই সমস্ত বিষয়গুলো তাদের আলোচনার মধ্যে আমরা জেনারেলি দেখতে পাই। তো তারা উচিতটার কথা বলে, উচিত। তো এই উচিত যখন বলছে যে উচিত যেটা সেটা করতে হবে, ভালো যেটা সেটা করতে হবে, তখন এক প্রকার তারা কি করে, গার্জিয়ান সুলভ ভূমিকা পালন করে, গার্জিয়ানের ভূমিকা পালন করে। আমাদের পরিবারে আমরা তো আমাদের ছেলে মেয়েদের উপর, আমাদের বাবা মারাও আমাদের উপর তো সেটাই করে, তাই না। যে কি করে না, যেটা ভালো সেটা করতে হবে। কোনটা ভালো না, আমাদেরকে নির্দিষ্ট সময়ে ঘুম থেকে উঠতে হবে, নির্দিষ্ট সময়ে খেতে হবে, নির্দিষ্ট সময়ে কাজে যেতে হবে, নির্দিষ্ট সময় কাজ থেকে ফিরে আসতে হবে, নির্দিষ্ট সময় ঘুমোতে হবে, নির্দিষ্ট সময় খেলাধুলা করতে হবে, নির্দিষ্ট সময় পড়াশোনা করতে হবে। তো এই নির্দিষ্ট সময়ে করতে হবে, একটা সময়ের দিক থেকে যদি বলো তাহলে এইরকম,
লোকের সাথে ভালো ব্যবহার করতে হবে, মিলেমিশে চলতে হবে, সবার সাথে তাল মিলিয়ে চলতে হবে, কারণ এগুলো হচ্ছে ভালো জিনিস, এগুলো ভালো মন্দ। তো এইরকম যখন তোমাকে ভালোটাই শেখাবে, যেটা উচিত সেটাই যখন শেখাবে, তখন তোমরা দেখবে এটার মধ্যে একটা দার্শনিক সুলভ আচরণ আছে। কি না, যেটা ন্যায়, যেটা উচিত, যেটা ভালো, যেটা ন্যায়, সেটাই তোমাকে করতে হবে। তো এইরকম ভালো মন্দ উচিত অনুচিতের পার্থক্য করবে এবং তার মধ্যে তোমাকে ভালোটাকেই করতে বলবে, উচিতটাকেই করতে বলবে, ন্যায়টাকেই করতে বলবে যখন, তখন দেখবে একটা একটা গার্জেন সুলভ ব্যাপার সেখানে থাকে, একটা গার্জেনের ভূমিকা সেখানে ওপেন হয়ে যায়। এবং এই গার্জেনের ভূমিকাটাই হচ্ছে কি আদর্শবাদী ভূমিকা। অর্থাৎ গার্জেন আমাদের কি শেখায়? আদর্শ শেখায়, যে প্রপার বিহেভ করতে হবে, প্রপার ড্রেস আপ করতে হবে, প্রপার ভাবে কথা বলতে হবে, হ্যাঁ, এই যে সবকিছুকে ভালোভাবে করতে হবে, প্রপারলি করতে হবে, ঠিকঠাক ভাবে করতে হবে। তো একটা গার্জেনের ভূমিকা এখানে চলে আসছে। তো সে আমাদেরকে আদর্শ শেখায়, এগুলো হচ্ছে আমাদের আদর্শ। ভবিষ্যতে যখন ছেলেমেয়েরা এগুলোই যখন ফলো করে তাদের নিজেদের জীবন পরিচালনার জন্য, তখন বলা হয় কি যে ছেলেটা খুব আদর্শবান ছেলে বা মেয়েটি খুব আদর্শবান মেয়ে। কেন? কারণ সে নির্দিষ্ট নিয়ম মেনে সবকিছু করে। তাহলে এরা হচ্ছে নির্দিষ্ট নিয়ম মেনে সমস্ত কিছু করার কথা বলে। এই নিয়মের জায়গাতে এরা বেসিক্যালি কি করার চেষ্টা করে? নিয়মের জায়গাতেই এরা বেসিক্যালি দেখবে এখানে একটা 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 দু ধরনের আইডিয়া তোমরা এখানে বেসিক্যালি পাবে। একটা আইডিয়া বেসিক্যালি বলার চেষ্টা করে যে সেটা ফোকাস করে হচ্ছে ভাবনার উপরে, আর একটা আইডিয়া সেখানে মেটেরিয়ালের উপরে ফোকাস করে। আমি এই মুহূর্তে ওদিকে তোমাদের নিয়ে যাব না, এগুলো আসবে গভীরে গিয়ে, এখন বললে তোমাদের মাথা দিয়ে সব যাবে, মাথার উপর দিয়ে যাবে। তো এখন তোমরা বোঝার চেষ্টা করো যে একটা সাইড এখানে আছে যারা ভাবনাটিকে সামনে নিয়ে আসার চেষ্টা করে, আর একটা সামনে আরেকটা একটা 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 ফিলোসফি এখানে আছে যারা হচ্ছে মেটেরিয়ালকে সামনে নিয়ে আসার চেষ্টা করে। তো এই ভাবনা যারা সামনে নিয়ে আসে, যারা আইডিয়াকে সামনে নিয়ে আসে, তাদের মধ্যে যেমন হচ্ছে প্লেটোর নাম খুঁজে পাবে, তাদের মধ্যে যেমন অ্যারিস্টটলের নাম খুঁজে পাবে, তাদের মধ্যে যেমন হচ্ছে তোমরা হেগেলের নাম খুঁজে পাবে। এরা হচ্ছে ভাবনাটিকে সামনে নিয়ে আসে। যারা আবার মেটেরিয়ালটিকে সামনে নিয়ে আসে, তাদের মধ্যে তোমরা বড় থিঙ্কার্সের নাম পাবে, যেমন তোমরা দেখবে যে কার্ল মার্কসের নাম তোমরা পাবে, কার্ল মার্কস। তো এখানে কার্ল মার্কসের নামটাও তোমরা অ্যাড করে নেবে। সো কার্ল মার্কসের নামটা তোমরা এখানে পাবে। সো এরকম ভাবে একটা পক্ষ এরা আছে কি যে এরা হচ্ছে ভাবনার উপর জোর দেয়, ভাবনার উপর জোর দিয়ে বলার চেষ্টা করে যে আমি দুনিয়ার সমস্ত কিছু জানতে পারি না, জানাটা আমার পক্ষে সম্ভব নয়, আমার দুটো চোখ আছে কিন্তু এই দুটো চোখের লিমিটেশন আছে, বা আমার যে পঞ্চ ইন্দ্রিয়, যেটা আমার সেন্স অর্গান যেগুলোকে আমরা বলি যে সেন্স করছে, তো সেন্স যে অর্গানগুলো আছে এটার একটা লিমিটেশন আছে। কি লিমিটেশন হচ্ছে এটাই যে সে এগুলোর ঊর্ধ্বে যেতে পারবে না। এই পঞ্চ ইন্দ্রিয় দিয়ে আমি জাস্ট অল্প কিছু জিনিসই দেখতে পাবো, সব জানা আমার পক্ষে সম্ভব নয়। কিন্তু পৃথিবী, দুনিয়া অনেক বড়, দুনিয়াটা অনেক বড়, এই সৌরমণ্ডল অনেক বড়, সৌরমণ্ডলের মতো এরকম আরো কত যে মণ্ডল আছে তার কোনো হিসাব নাই, এবং কোথায় যে কি নিয়ম কানুন চলছে আমার জানার পসিবল নয়। কিন্তু এটা আমি জানি যে আমাকে কি করতে হবে, আমাকে একটা নির্দিষ্ট নিয়ম মেনে সমস্ত কিছু করতে হবে। আমাকে কি করতে হবে না, আমি যেহেতু সমস্ত কিছু জানতে পারি না, তাই আমাকে এখানে কি করতে হবে, আমাকে এখানে মনে মনে ধরে নিতে হবে যে কোনো একটা সর্বশক্তিমান শক্তি আছে, কোনো একটা ট্রুথ আছে, সেই ট্রুথের পেছনে আমাকে কিন্তু মান্যতা দিতে হবে। এবং সেই ট্রুথটা কি? সেই ট্রুথটা হচ্ছে এটাই যে আমি যদি একটা নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করি, আমি যদি ন্যায়ের সাথে কাজ করি, আমি যদি উচিত কাজ করি, তাহলে আমার সাথে উচিত হবে। আমি যদি অনুচিত কাজ করি তাহলে আমার সাথে অনুচিত হবে। তাহলে এই জায়গা থেকে এরা বলার চেষ্টা করে কি যে আমি যেহেতু সব দেখতে পাচ্ছি না, জানতে পাচ্ছি না, তাই কাজে আমি বেনিয়ম কিছু করব না, আমি নির্দিষ্ট নিয়ম মেনেই করব। আবার অন্য একটা পক্ষ এসে বলার চেষ্টা করছে যে না, আমি সমস্ত কিছু দেখতে পাচ্ছি না, এটা ঠিকই, কিন্তু কথাটা হচ্ছে সমস্ত কিছু না দেখতে পেলেও আমার কাছে যে মেটেরিয়ালটা আছে সেই মেটেরিয়ালটার মধ্যেও কিন্তু, সেই মেটেরিয়ালটির মধ্যেই কিন্তু বিশ্বজনীনতা আছে, বা গোটা পৃথিবীর বা দুনিয়ার নিয়মগুলো ওর মধ্যেই হচ্ছে কিন্তু নিহিত রয়েছে। সেই নিয়মটা কি? সেই নিয়মটা হচ্ছে যে তার বিভিন্ন বিভিন্ন রূপ, বিভিন্ন ধর, বিভিন্ন তার আকার, তার ও আকৃতি, তার বিভিন্ন গতি, তার বিভিন্ন প্রকৃতি, এই সমস্ত বিষয়গুলো সেখানে আমরা দেখতে পাবো। সো তার নির্দিষ্ট নিয়মের ছাড়াও তার মধ্যে দেখবে চঞ্চলতা আছে, তার মধ্যে দেখবে বিভিন্ন নিয়ম কানুন আছে। তো সেটাও বাস্তবতা। তো কাজেই আমি মেটেরিয়ালের যে নিয়ম কানুন, সেই নিয়ম কানুনগুলোকে ফলো করার মধ্য দিয়েও আমি আমার নিজের ডেভেলপমেন্টটিকে সুনিশ্চিত করতে পারি। তো এরকম ভাবে দুটো অ্যাপ্রোচ বেসিক্যালি তোমরা পাবে। একটা অ্যাপ্রোচ সেখানে তোমরা দেখবে এরকম ভাবে ভাববাদী অ্যাপ্রোচ বলা হচ্ছে, ফিলোসফিক্যাল অ্যাপ্রোচ, আর একটা অ্যাপ্রোচকে সেখানে বলা হচ্ছে বস্তুবাদী অ্যাপ্রোচ। তো যে দুটো অ্যাপ্রোচ বেসিক্যালি তোমরা পাবে। এরা কিসের উপর ফোকাস করে? এরা ফোকাস করে ন্যায় বিচার কিভাবে সুনিশ্চিত হবে, স্বাধীনতা কিভাবে মানুষের আসবে, সমতা কিভাবে সুনিশ্চিত করা যাবে, সার্বভৌমত্ব কিভাবে এনশিওর করা যাবে, কর্তৃত্ব কিভাবে প্রতিষ্ঠা করা যাবে, এই সমস্ত বিষয়গুলো নিয়ে তারা কাজ করে। এবং এরা হচ্ছে চিন্তার উপর জোর দেয়, চিন্তা, ঠিক আছে। এবং চিন্তাগুলো এমন না যে সব মন গড়া, এগুলো তারা পরীক্ষা নিরীক্ষার মাধ্যমে যুক্তি প্রয়োগ করে এই সমস্ত বিষয়গুলো তারা প্রতিষ্ঠিত করার চেষ্টা করে। এখানেই তোমরা দেখবে, এখানে তোমরা প্লেটোর নাম পাবে। প্লেটো প্রথম এই আইডিয়াটিকে তৈরি করেছিলেন, যদিও তিনি তার গুরু যিনি ছিলেন সক্রেটিস, তো সক্রেটিসের কাছ থেকে তিনি এগুলো শিখেছিলেন, তাই না? তো সক্রেটিসের ছাত্র হওয়ার দরুন সক্রেটিসের যে সমস্ত
টিচিং গুলো ছিল, তার যে শিক্ষা ছিল সেই শিক্ষাগুলোকেই তিনি বা তাদের মধ্যে যে কথোপকথন, সেই কথোপকথনগুলোই তিনি তার এই রিপাবলিক গ্রন্থে কিন্তু লিপিবদ্ধ করেছেন। এবং সেখানেই তিনি কি করেছেন, তিনি দেখিয়েছেন যে কিভাবে সেখানে একটা ভাবনাত্মক উপায়ে রাষ্ট্র নির্মাণ করা যেতে পারে, যে রাষ্ট্রের উদ্দেশ্যই হবে সেখানে ন্যায় বিচার সুনিশ্চিত করা, যাতে প্রত্যেকে সমান সুযোগ সুবিধা পায়। সেগুলো আরো অনেক গভীরে আলোচনা আছে, এত ডিটেলসে যাচ্ছি না এখন এগুলো সময় সময় ধীরে 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 সব বুঝতে পারবে। মোটামুটি ভাবে বুঝে নাও, তার গুরুত্বপূর্ণ বিখ্যাত বই হচ্ছে দ্য রিপাবলিক, বিখ্যাত বই, ঠিক আছে। 1375 খ্রিস্টপূর্বাব্দ, যেটা 375 খ্রিস্টপূর্বাব্দে প্রকাশিত হয়েছিল, যেখানে তার বইটার মূল উদ্দেশ্যই হচ্ছে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা। বইটার মূল উদ্দেশ্যই হচ্ছে ন্যায় বিচারকে প্রতিষ্ঠা করা, আদর্শ রাষ্ট্র প্রতিষ্ঠা করা, আদর্শ রাষ্ট্রের প্রকৃতি কি রকম হবে সেটা নিয়ে চর্চা করা। তো এই বিষয়গুলো সেখানে আমরা আলোচনা করতে দেখব, যেখানে তিনি ডায়লগের ফর্মে মানে একজন প্রশ্ন করছে, অন্যজন উত্তর দিচ্ছে, যখন সে উত্তর দিচ্ছে তখন সেই উত্তরটিকে আবার সেখানে উত্তরের মধ্যে কাউন্টার কোয়েশ্চেন্স করা হচ্ছে, করে এরকম ভাবে প্রশ্ন উত্তর করতে 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 একটা সমাধানে এসে পৌঁছানোর চেষ্টা বা একটা কনক্লুশনে পৌঁছানোর চেষ্টা হচ্ছে। সেই সমস্ত বিষয়গুলো আমরা সেখানে দেখতে পাবো। এরপরে দেখো, এখানে জন লকের কথা বলেছে। জন লক হচ্ছে, দেখো, জন লক হচ্ছে ট্রু ট্রিটিস অফ গভর্নমেন্টস বলে একটা বই লিখেছিলেন, 1689-এ লিখেছিলেন। 1689-এ লিখেছিলেন ট্রু ট্রিটিস অফ গভর্নমেন্ট। দুটো ট্রিটি হয়েছিল বেসিক্যালি, একটা ট্রিটি হয়েছিল জনগণের সঙ্গে জনগণের, আর একটা ট্রিটি হয়েছিল জনগণের সাথে রাজার, জনগণের সাথে সোভারেনের একটা ট্রিটি হয়েছিল। সো দুটো ট্রিটি সেখানে কিন্তু হয়েছিল। সো এই কারণে এটাকে বলেছে ট্রু ট্রিটিস অফ গভর্নমেন্ট। তো যাই হোক, 1689-এ সেখানে তার যে বইটা বেরোলো, সেখানে তিনি বেসিক্যালি মানুষের অধিকার কি হবে, যেহেতু তাকে তার এই স্বাধীনতা, তার অধিকারগুলো পেতে হবে, তো সেখানে তার অধিকার কি হবে, অধিকারের লিমিট কি হবে, কোন অধিকারগুলো তার হচ্ছে প্রাকৃতিক অধিকার হবে, কোনগুলো তার প্রাকৃতিক অধিকার হবে না, কোনগুলো সেখানে নিজে উপভোগ করবে, কোনগুলো সে সেখানে রাষ্ট্রের মাধ্যমে উপভোগ করবে, এই সমস্ত বিষয়গুলোর মধ্যে তিনি একটা ক্লাসিফিকেশন করেছিলেন। তো এখানে আমরা দেখতে পাবো যে সেখানে রাইট টু লাইফ, রাইট টু লিবার্টি, রাইট টু প্রপার্টি, অর্থাৎ সম্পত্তির অধিকার, জীবনের অধিকার, এবং হচ্ছে লাইফ এবং স্বাধীনতার অধিকার। হ্যাঁ, স্বাধীনতার অধিকার, জীবনের অধিকার আর সম্পত্তির অধিকার, এই তিনটে অধিকারের কথা তিনি বলেছিলেন, যেগুলোকে তিনি ন্যাচারাল রাইটস বলেছিলেন। তো এই ন্যাচারাল রাইটস এর কথা আমরা সেখানে কিন্তু দেখতে পাবো, যে এটা হচ্ছে কি, যে মানুষ, তিনি বলেছিলেন যে যখন আদিম যুগে যখন মানুষ প্রকৃতির কোলে বসবাস করতো, জঙ্গলে বসবাস করতো, জঙ্গলের নিয়ম কানুন মেনে চলতো, এবং জঙ্গলের নিয়ম হচ্ছে মাইট ইজ রাইট, জোর যার মুলুক তার। তো এখানে জোর যার মুলুক তাদের কনসেপ্টে মানুষ প্রত্যেকের মধ্যে দ্বন্দ্বে জড়িয়ে পড়তো। তো তখন জড়িয়ে পড়লেও মানুষ কিন্তু বেসিক্যালি আমরা দেখতে পাবো তিনটে অধিকার সেই সময় ভোগ করতো। সেগুলো হচ্ছে কি, সেগুলো হচ্ছে এগুলো, তার নিজের সম্পত্তি, তার নিজের স্বাধীনতা, তার নিজের হচ্ছে জীবন, এগুলোকে সুরক্ষিত করতে পারতো, এগুলোতে কেউ কারো হস্তক্ষেপ করতো না প্রকৃতির নিয়মে। সো এইগুলো রাষ্ট্র নির্মাণ হওয়ার পরেও, প্রতিষ্ঠান নির্মাণ হওয়ার পরেও সেগুলো রাষ্ট্র নামক প্রতিষ্ঠান তাকে প্রদান করবে। এই সমস্ত কথাগুলো বলার চেষ্টা করেছেন, বলার মধ্যে দিয়ে তিনি এখানে দেখানোর চেষ্টা করলেন যে একটা 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 দর্শন আমাদের সামনে উপস্থিত করলেন, যে দর্শনটার বেসিক আর্গুমেন্ট হচ্ছে যে বর্তমান দিনে যে সমস্ত প্রবলেমগুলো তার মানে তৈরি হয়েছে, যে মানুষের মধ্যে মানুষ তার নিজের স্বাধীনতা উপভোগ করতে পারছে না, তার অধিকার সে উপভোগ করতে পারছে না। সো একটা হিস্টোরিক্যাল এইরকম একটা বলতে পারো যে একটা লিগাসিকে তিনি টেনে নিয়ে আসলেন, টেনে নিয়ে এসে তিনি বেসিক্যালি যেটা করলেন সেটা হচ্ছে কি, যে মানুষকে কিভাবে আরো তার অধিকারগুলো উপভোগ করতে দেওয়া যেতে পারে, তার একটা দর্শন তিনি আমাদের সামনে প্রস্তুত করলেন। তো এগুলো আমরা সেখানে দেখতে পাবো। রুশোর আলোচনা তোমরা এখানে পাবে, জ্যাক রুশো। এরপরে থিঙ্কার্স তিনি কন্ট্রাক্ট থিওরিস্ট বলা হয় এদেরকে দুজনকে, এছাড়াও আরো একজন ছিল, হবস ছিল। তো হবস, লক, রুশো তিনজনকে কন্ট্রাক্ট থিওরিস্ট বলা হয়। তোমাদের সিলেবাসে আছে, আমি এগুলো পড়াবো। তো কন্ট্রাক্ট থিওরিস্টের নাম পাবে সোশ্যাল কন্ট্রাক্ট, 1762-তে তার প্রকাশিত হয়েছিল, যেখানে তিনি আমরা দেখতে পাবো যে শাসন করার ক্ষমতা তিনি জনগণের হাতে তুলে দিলেন। জনগণ নিজেই নিজেকে শাসন করবে, কারো দ্বারা জনগণ শাসিত হবে না। কারণ তার দর্শন ছিল এটাই, যে রাজার হাতে যখন শাসন ক্ষমতা তুলে দেওয়া হলো, হবস যখন তুলে দিয়েছিলেন তার নিজস্ব ফিলসফিতে, তখন দেখা গেল কি, রাজা নিজেই সর্বশক্তিমান হয়ে গেল, আর রাজা নিজেই সর্বশক্তিমান হয়ে গিয়ে জনগণের ক্ষমতা কেড়ে নিতে শুরু করলো। জনগণের যে উদ্দেশ্যে তাকে পাওয়ার দেওয়া হয়েছিল, তিনি নিজেই জনগণের সেই উদ্দেশ্যকে ব্যাহত করতে শুরু করলেন। কোন উদ্দেশ্য হচ্ছে জনগণের জীবনকে রক্ষা করা। সেই জীবনকে রক্ষা করার উদ্দেশ্যটাই তিনি নিজেই ব্যাহত করলেন, অর্থাৎ তিনি নিজেই জনগণের জীবন নষ্ট করছেন, জনগণকে মেরে ফেলছেন। তো এই ঘটনাগুলো হলো, তিনি সমস্ত সম্পত্তি নিজের কন্ট্রোলে নিয়ে আসছে, জনগণকে উপভোগ করতে দিচ্ছেন না। সেই কারণে তিনি রুশোর পর্যায়ে এসে, হবসের পর লকের পর রুশোর পর্যায়ে এসে রুশো বলছেন যে ক্ষমতা আমি জনগণের হাতে কোনো রাজার হাতে তুলে দেবো না, বরং এই ক্ষমতা আমি সরাসরি জনগণের ক্ষমতা জনগণের হাতে তুলে দেবো। জনগণ ডিসাইড করবে কি হবে কি হবে না।
জনগণ যদি ডিসাইড করার সুযোগ পায় যে কি হবে কি হবে না, তাহলে সে কখনো এটা করতে পারবে না যে সে অন্য কাউকে একে পানিশমেন্ট দেবে, সে অন্য কারো সম্পত্তিতে হস্তক্ষেপ করবে, অন্য কারো জীবনে সে হস্তক্ষেপ করবে না। কারণ এই রকম ভাবে নইলে তারা জানবে যে প্রত্যেকের জীবন নিয়ে খেলা করবে, তো এটা করতে পারবে না। তো যাই হোক, জনগণ যখন নিজেরা সিদ্ধান্ত নেবে তখন তারা ওই ধরনের সিদ্ধান্তগুলো থেকে বিরত থাকবে যেটা তাদের নিজেদের জীবনের নিরাপত্তাকে সুনিশ্চিত করতে বাধা দেয়। তো এইখানে রুশোর কনসেপ্ট পাবো আমরা এইরকম ভাবে, তিনি পপুলার সুভারেনিটির ধারণা, যেটাকে বলা হচ্ছে জনগণের সার্বভৌমত্ব বা পপুলার কথা জনপ্রিয় সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতাও বলা হয় এটাকে। তো জনগণের সার্বভৌমত্ব বা সার্বভৌমিকতার ধারণা তার আলোচনার মধ্য দিয়ে এসেছিল এই সোশ্যাল কন্ট্রাক্ট গ্রন্থে তিনি লিখেছিলেন। এটা রাশিয়ান ভাষায় এটাকে বলা হয়, এটা ফ্রেঞ্চ ভাষায় এটাকে বলা হয় যে কন্ট্রাক্ট সোশ্যাল, ঠিক আছে, কন্ট্রাক্ট সোশ্যাল বলে একটা বই লিখেছিলেন। এটা ইংলিশে বলা হচ্ছে দ্য সোশ্যাল কন্ট্রাক্ট, 1762-তে। খুব গুরুত্বপূর্ণ একটা বই। সো ভালো করে এগুলো দেখে নিও, সবই বইগুলোর নামগুলো খুব গুরুত্বপূর্ণ, সবগুলোই দেখতে হবে ধীরে ধীরে, ঠিক আছে। তো এরপরে তোমাদের যেটা আছে সেটা হচ্ছে ইম্যানুয়েল কান্ট। ইম্যানুয়েল কান্টের আলোচনা তোমরা দেখবে পারপিচুয়াল পিস। পারপিচুয়াল পিস মানে চিরস্থায়ী শান্তি। চিরস্থায়ী শান্তি, যে তোমরা জানো যে চিরস্থায়ী শান্তির কথা তিনি বলেছিলেন, যে গোটা বিশ্ব জুড়ে যুদ্ধ হচ্ছে, সেই যুদ্ধ যাতে না হয় তার সমাধান তিনি দেওয়ার চেষ্টা করেছিলেন তার এই আর্টিকেলে। এটা একটা তার আর্টিকেল। তো সেই আর্টিকেলে তিনি একটা চিরস্থায়ী শান্তির কথা বলেছিলেন। তো সেই শান্তির কথা বলতে গিয়ে আমরা দেখলাম যে তিনি বেশ কতগুলো আইডিয়া দিলেন, সেখানে ডেমোক্রেটিক কতগুলো আইডিয়া দিলেন, কতগুলো প্রতিষ্ঠান তৈরি করার কথা বলেন, কতগুলো নিয়ম প্রতি তৈরি করার কথা বলেন, এবং সকলকে সেই নিয়ম মেনে কাজ করতে বলেন, এবং গণতান্ত্রিক উপায়ে সেখানে জীবনযাপন করার একটা তিনি বলতে পারো যে কাইন্ড অফ আদর্শকে সামনে রাখলেন, দর্শনকে সামনে রাখলেন। তো এগুলোর মধ্যে দিয়ে তার যে দর্শন, সেই দর্শনটা আমাদের সামনে এসেছে, যেগুলো এখনকার দিনের যে মানুষের যে জীবনযাত্রা, এখনকার দিনের যে রাষ্ট্রবিজ্ঞান, এখনকার দিনের যে আন্তর্জাতিক সম্পর্ক, সেগুলোকে কিন্তু এই দৃষ্টিভঙ্গিগুলো, এই দর্শনগুলো কিন্তু আকৃতি দিয়েছে বা বলতে পারো একটা আকার দিয়েছে। তো এইগুলো আমরা সেখানে দেখতে পাবো। এছাড়াও আরো অনেক থিঙ্কার্স আসবে, আমি এখন সবগুলোতে যাব না, গুলিয়ে ফেলবে তোমরা, অল্প অল্প করে এই জিনিসগুলো দেখো। এছাড়াও তোমরা দেখবে এখানে 3 নম্বর যে অ্যাপ্রোচটা আছে সেটা হচ্ছে লিগ্যাল ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচ। লিগ্যাল ইনস্টিটিউশনাল অ্যাপ্রোচের বেসিক আন্ডারস্ট্যান্ডিংটা কি? এদের আন্ডারস্ট্যান্ডিংটা হচ্ছে যে সরকার ও রাজনৈতিক ব্যবস্থার আনুষ্ঠানিক কাঠামো, আইন ও নিয়মাবলী বিশ্লেষণ করে। অর্থাৎ লিগ্যাল যেহেতু বলেছে তার মানে আইন তো থাকবেই, ইনস্টিটিউশন যেহেতু বলেছে প্রতিষ্ঠান, তার মানে হচ্ছে সরকারের বিভিন্ন প্রতিষ্ঠান আছে, তার মানে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ থেকে শুরু করে এছাড়াও আরো অনেক বিভাগ আছে। এখন দেখবে আরো অনেক প্রতিষ্ঠান আছে, বিশেষ করে দেখবে হিউম্যান রাইটস কমিশনস এমন আছে, বিভিন্ন গ্রুপের কমিশনস আছে, ইলেকশনস কমিশনস আছে, থেকে শুরু করে বিভিন্ন প্রতিষ্ঠান আছে আমাদের দেশে। মিডিয়া ইটসেলফ একটা প্রতিষ্ঠান। সো বিভিন্ন প্রতিষ্ঠান আছে, সেই প্রতিষ্ঠানগুলো এখানে কি করে, যে প্রতিষ্ঠানিক দৃষ্টিভঙ্গি থেকে এরা দেখার চেষ্টা করে যে প্রতিষ্ঠানের একটা নির্দিষ্ট নিয়ম, একটা সবার প্রথমে এরা বলার চেষ্টা করছে যে একটা প্রতিষ্ঠান থাকবে, প্রতিষ্ঠানের নিয়ম কানুন থাকবে, সেই নিয়ম কানুন মেনে যদি এখানে শাসন করা হয় তাহলে আলটিমেটলি কি হবে না, মানুষের যে উদ্দেশ্য এবং যে স্বার্থ সেগুলোকে সুরক্ষিত করা যাবে। তো এখানে আমরা দেখতে পাবো কি, যে সংবিধান একটা প্রতিষ্ঠান, সংবিধান একটা কিন্তু প্রতিষ্ঠানের মধ্যেই, কারণ সংবিধান আর কিছুই না, একটা হচ্ছে নিয়মের দলিল। তো যেটা নিয়ম সেটাকে প্রতিষ্ঠান বলা হয়, ঠিক আছে। সো এখানে সংবিধান, আইন, এই সমস্ত বিষয়গুলো, এগুলো হচ্ছে কতগুলো প্রতিষ্ঠান। সংসদ একটা প্রতিষ্ঠান ইটসেলফ, যদিও সেটা একটা সংগঠন কিন্তু একটা প্রতিষ্ঠান। কিন্তু তারপরে নির্বাহী, বিচার বিভাগ যা আছে তোমরা, হ্যাঁ, নির্বাহী মানে হচ্ছে এক্সিকিউটিভের কথা বলা হচ্ছে, সো প্রশাসনিকের কথা বলা হচ্ছে। সো এই সমস্ত বিষয়গুলো এখানে প্রতিষ্ঠান হিসেবে কাজ করে। তো এদের কি করে, এদের কাঠামোটা ঠিক কি রকম, এদের কতজনকে নিয়ে এরা গঠিত হয়েছে, এদের কাজ কি, এই সমস্ত বিষয়গুলোকে নিয়ে এরা চর্চা করে, এবং এদের কাজগুলোর মধ্যে দিয়েই বলার চেষ্টা করে যে প্রতিষ্ঠানগুলো ফাংশনস করবে, তারা তাদের নিজেদের মতো করে কাজ করবে, এবং কাজ করতে পারলেই বেসিক্যালি মানুষের উদ্দেশ্য সেখানে সুনিশ্চিত হবে। সেটা কি? সেটা হচ্ছে যে এক প্রকার ন্যায় বিচার সুনিশ্চিত করা, মানুষের অধিকারগুলোকে সুনিশ্চিত করা, স্বাধীনতাগুলোকে সুনিশ্চিত করা, এগুলো পসিবল হবে। সেই সমস্ত কথাগুলো তারা এখানে বলার চেষ্টা করেছে। তারা এখানে আমরা দেখতে পাবো কি, যে রাজনৈতিক আচরণ নিয়ন্ত্রণকারী আইনি কাঠামো বিবেচনা করে, যে মানুষের রাজনৈতিক যে আচরণ, রাজনৈতিক আচরণ মানে যে উদ্দেশ্য স্বার্থ, মানুষের সব উদ্দেশ্য তো ভালো নয়, মানুষের সব স্বার্থ তো ভালো নয়। তো সেই কারণে যেগুলো খারাপ স্বার্থ, খারাপ উদ্দেশ্য, যেগুলো হয়তো বড় সংখ্যক মানুষের ক্ষতি করবে, সেগুলোকে নিয়ন্ত্রণ করা। তাহলে সেগুলো কি হবে না, প্রতিষ্ঠানের মধ্যে থেকেই কেবলমাত্র সম্ভব, প্রতিষ্ঠানের মধ্যে থেকেই সম্ভব। একজন মানুষ যদি আরেকজন মানুষকে বলে, সেই পাত্তা দেবে না, শুনবে না। কিন্তু একটা প্রতিষ্ঠান যদি বলে, যেমন আমাদের এক্সিকিউটিভ একটা প্রতিষ্ঠান, তো তারা যদি বলে তাহলে শুনবে কেন? কারণ তার কাছে একটা বড় জনবলের সমর্থন আছে, জনগণের সমর্থন আছে। তো সে জনগণের সমর্থন আছে মানে সে ওই সমর্থনের
জায়গা থেকে সে অব্লিগেশনস আছে তার একটা, যে তাকে কেউ যদি ভুল কিছু করে তাহলে তাকে পানিশমেন্ট দিতে হবে, তাহলে সেই জায়গা থেকে পানিশ করার চেষ্টা করছে কোনো একজন ইন্ডিভিজুয়ালকে। তাহলে তখন যেহেতু তার পেছনে জনগণের সমর্থন আছে, সেই প্রতিষ্ঠানটির পেছনে যেহেতু জনগণের সমর্থন আছে, তাই আমরা দেখতে পাবো কি যে কোনো একজন ইন্ডিভিজুয়াল কোনো যদি ভুল কাজ করে তাহলে সেই প্রতিষ্ঠান নিয়ম মেনে চলতে সে বাধ্য হয়, প্রতিষ্ঠান তৈরি করা আইন মেনে কাজ চলতে সে কিন্তু বাধ্য হয়। তো এরকম ভাবে রাজনৈতিক যে আচরণগুলো আছে সেই আচরণগুলোকে সে কিন্তু নিয়ন্ত্রণ করার কাজ করে। তো এরকম ভাবে আমরা দেখবো যে সংবিধান অনুযায়ী সার্বভৌমত্ব, নাগরিকত্ব, অধিকার, দায়িত্ব এগুলোর উপর গুরুত্ব আরোপ করে, যে এগুলো নিয়ে তাদের চিন্তা ভাবনার জায়গা আছে, যে প্রতিষ্ঠান এগুলোই সুনিশ্চিত করার চেষ্টা করবে, যে সার্বভৌমত্ব অর্থাৎ রাষ্ট্রের যে সার্বভৌমত্ব, রাষ্ট্রের যে সর্বপ্রধান প্রতিষ্ঠান, সেই প্রতিষ্ঠানটিকে আগে সার্বভৌম ক্ষমতা প্রদান করবে, যাতে করে সে সর্বশক্তিমান না হলে তো আর জনগণের জন্য কাজ করতে পারবে না। তার কাজে জনগণের জন্য কাজ করতে হলে তাকে সর্বশক্তিমান হতে হবে। তো সেই উদ্দেশ্যটাকে সুনিশ্চিত করবে। নাগরিকত্ব অর্থাৎ জনগণের সেখানে কতগুলো অধিকার আছে সেই অধিকারগুলোকে সুনিশ্চিত করবে, কতগুলো সেখানে সুযোগ সুবিধা আছে সেই সুযোগ সুবিধাগুলো ভোগ করবে। কারণ নাগরিক মানেই হচ্ছে যে সকল সুযোগ সুবিধা উপভোগ করা। তো যিনি অনাগরিক, তিনি মানে নাগরিক ইজ ইকুয়াল টু, তার মানে কি হতে পারে যে যিনি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ পান। তাহলে যিনি সমস্ত সুযোগ সুবিধা ভোগ করার সুযোগ পাচ্ছেন তিনিই নাগরিক, যিনি পাচ্ছেন না তিনি নাগরিক হতে পারেন না। তো এইরকম ভাবে সে একজন মানুষ সমস্ত সুযোগ সুবিধা ভোগ করতে পারছে কি পারছে না, প্রতিষ্ঠানের মাধ্যমে সেগুলোকে সুনিশ্চিত করা, সমস্ত সে অধিকারগুলো সুনিশ্চিত করতে পারছে কি পারছে না, বা অধিকার উপভোগ করতে পারছে কি পারছে না সেগুলোকে সেখানে দেখাতে, এগুলো হচ্ছে তাদের কনসার্ন। এভিডাইসির আলোচনাতে তোমরা এই সমস্ত বিষয়গুলো পাবে। মন্তেস্কুর আলোচনাতে তোমরা বেসিক্যালি পাবে যে এভিডাইসি তাদের একটা বই লিখেছিলেন, তিনি একটা বই লিখেছিলেন, বইটির নাম গুরুত্বপূর্ণ, 1885 সালে বেরিয়েছিল। বইটির নাম ছিল ইন্ট্রোডাকশনস টু দ্য স্টাডি অফ ল অফ দ্য কনস্টিটিউশন। যে আইনের, সংবিধানের আইন, সংবিধানের আইনের অধ্যয়ন নামে একটা অধ্যয়নের বলতে পারো কাইন্ড অফ ভূমিকা নামে তিনি একটা বই লিখেছেন, 1885 সালে বেরিয়েছিল, যেটা তিনি ইউনাইটেড কিংডম, যেটা যুক্তরাজ্য বলি, যেটা আমরা বলি ইংল্যান্ড, তো সেই ইংল্যান্ডের বেসিক্যালি এখানে ইংল্যান্ড বেসিক্যালি যে একটা নির্দিষ্ট শাসন মেনে কাজ করা উচিত সেটা তিনি বলেছিলেন, একটা নির্দিষ্ট সংবিধান মেনে যে কাজ করা উচিত সেটা তিনি বলেছিলেন। এবং এটা করতে গিয়ে তিনি আমরা দেখলাম যে এখানে শাসন মেনে কাজ হলে বেসিক্যালি বা নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করলে বেসিক্যালি কি হবে, যে সরকারের যে ব্রাঞ্চগুলো আছে সেই ব্রাঞ্চগুলো যা খুশি তাই করতে পারবে না, অর্থাৎ লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি এগুলো যা খুশি তাই করতে পারবে না। নির্দিষ্ট নিয়ম মেনে কাজ করলে তারা যেটা করা উচিত, যেটা সকলের জন্য ভালো হবে সেটাই হবে। যেমন তোমরা দেখলে আমাদের শিক্ষামন্ত্রী এর আগে যিনি ছিলেন, যিনি জেলে আছেন এখন, তিনি কি করলেন, তিনি আইনের শাসন করেননি, সংবিধানের যে আইন সেই আইন তিনি মানেননি, সংবিধানের যে নিয়ম সেই নিয়ম মানেনি, কি না তিনি মন গড়া একারে যাকে খুশি তাকে চাকরি দিয়ে গেছেন এবং তাদের কাছ থেকে উল্টে টাকাও নিয়েছে। কিন্তু এটা তো নিয়ম বলে না। তো এই অনিয়ম বহির্ভূত যেন কাজ না হয় এটাকে আটকানোর জন্য তিনি বলেছেন, তার মানে সংবিধান থাকবে, সংবিধান মানে হচ্ছে সেটা একটা নিয়ম, আর নিয়মটাকে এখানে আইনমূলক হতে হবে, অর্থাৎ সেখানে সকলের সম্মতি থাকবে সেই নিয়মটার উপর, এবং সেইভাবেই দেশটাকে শাসন করতে হবে। যদি হয় তাহলে জনগণের এখানে কি হবে, জনগণের জন্য একটা ভালো শাসন ব্যবস্থা প্রতিষ্ঠা করা যাবে। তো এইরকম ভাবে তিনি, যখন আমরা প্রতিষ্ঠানের কথা বলি, আইনের কথা বলি, তখন তার এই সংবিধান অ্যাজ আ প্রতিষ্ঠান হিসেবে আমরা কিন্তু পাই, আইন সেখানে একটা প্রতিষ্ঠান হিসেবে পাই, যেগুলো কিন্তু মানুষের ভালো কিভাবে হবে, মানুষের মধ্যে কিভাবে ন্যায় বিচার প্রতিষ্ঠা করা যাবে, মানুষের অধিকারগুলো কিভাবে মানুষকে পাইয়ে দেওয়া যাবে, সেই সমস্ত বিষয়গুলো সম্পর্কে তিনি এখানে কতগুলো আদেশ নির্দেশ দিয়েছেন। মন্তেস্কুর আলোচনাটা এখানে খুব গুরুত্বপূর্ণ। মন্তেস্কু ইনি হচ্ছেন একজন মন্তেস্কু সম্ভবত ইনিও ব্রিটিশই ছিলেন। তো তিনি, তোমরা দেখবে, তিনি এখানে স্পিরিট অফ দ্য লস বলে একটা বই লিখেছিলেন 1748-এ। স্পিরিট অফ দ্য লস বইয়ে তিনি এখানে ক্ষমতা স্বতন্ত্রীকরণের কথা বলেছিলেন। যে তোমরা ব্রাঞ্চগুলো দেখছো আজকের দিনে, লেজিসলেচার, এক্সিকিউটিভ, জুডিশিয়ারি, বাংলায় যেটাকে আমরা বলি আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তো আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ আমরা কি দেখতে পাচ্ছি, যে আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ বেসিক্যালি তারা নিজের গণ্ডির মধ্যে কাজ করে। বিচার বিভাগ আইন বিভাগের উপর কাজে হস্তক্ষেপ করে না, আইন বিভাগ বিচার বিভাগের কাছে হস্তক্ষেপ করে না, শাসন বিভাগ বিচার বিভাগ এবং আইন বিভাগের কাছে হস্তক্ষেপ করে না, এরকম ভাবে কেউ কারো কাজে হস্তক্ষেপ করে না। তিনি এরকম বলেছিলেন যে প্রত্যেকের আলাদা আলাদা জুরিসডিকশন থাকবে, আলাদা আলাদা কাজের ক্ষেত্র থাকবে, তাদের নিজেদের কাজ থাকবে, সেই নিজেদের কাজটা নিজেরা করবে। আগেকার দিনে এগুলো কিন্তু আলাদা আলাদা ভাবে হতো না। তখন তিনি এসে বলার চেষ্টা করেন যেগুলোকে যদি আলাদা আলাদা ভাবে করানো যায় তাহলে কি হবে, জনগণের জন্য এই ইনস্টিটিউশনস গুলো ভালোভাবে কাজ করতে পারবে। জনগণের বেসিক্যালি তার উদ্দেশ্য ছিল স্বাধীনতাটাকে ইনশিওর করা। তো মন্তেস্কু বলেছেন যে জনগণের স্বাধীনতা যদি ইনশিওর করতে হয় তাহলে স্বাধীনতা যেখান থেকে প্রবাহিত হয় সেটা হচ্ছে যে প্রতিষ্ঠান। তাহলে প্রতিষ্ঠানটিকে আগে ভাগ করতে হবে তিনটে ভাগে, আইন বিভাগ, শাসন বিভাগ, বিচার বিভাগ। তিনটে বিভাগে তিন রকমের কাজ দিতে হবে। একটা বডি আইন তৈরি করবে, আরেকটা বডি শাসন করবে, আরেকটা বডি বিচার কাজ করবে।
সো তিনটে বডি তিনটে আলাদা আলাদা যদি কাজ করে তাহলে জনগণের উদ্দেশ্যে তারা খুব ভালোভাবে কাজ করতে পারবে। এবং কোন উদ্দেশ্যটাকে সার্ভ করবে না, স্বাধীনতা ইনশিওর করা, স্বাধীনতা সুনিশ্চিত করা। তো এই উদ্দেশ্যে এখানে তিনি বললেন যে তিনটে আলাদা ব্রাঞ্চ থাকবে, সেই আলাদা ব্রাঞ্চ আলাদা আলাদাভাবে ফাংশনস করবে এবং এর মধ্য দিয়ে কি আসবে, দেশে সেখানে কিন্তু স্বাধীনতা, এই জনগণের স্বাধীনতা সুনিশ্চিত করা যাবে। এইরকম ভাবে আইনের একটা অনুশাসনের কথা কাইন্ড অফ তিনি কিন্তু বলার চেষ্টা করেছেন। ঠিক আছে, আইনের মানে স্পিরিট অফ লয়েস গ্রন্থে তিনি এরকম ভাবে তিনটে আলাদা ব্রাঞ্চের কথা বলেছেন। এছাড়াও তোমরা জেমস ব্রাইসের নাম পাবে, আমেরিকান কমনওয়েলথ বলে একটা বই লিখেছেন 1888 সালে। আমি এর একটা ডিটেলসে যাচ্ছি না, মোটামুটি ভাবে দেখে নাও এগুলো। তাহলে এরপরে এখানে তোমরা তিনটে আলাদা আলাদা তাহলে স্কুলস পাচ্ছ, একটা হচ্ছে ফিলোসফিক্যাল, একটা হচ্ছে হিস্টোরিক্যাল, একটা হচ্ছে ফিলোসফিক্যাল, আর একটা হচ্ছে লিগাল ইনস্টিটিউশনাল। তাদের এখানে বক্তব্যগুলো কি কিসের উপর গুরুত্ব দেয়, রাজনৈতিক প্রতিষ্ঠানের বিকাশের উপর গুরুত্ব দেয়, নৈতিক আদর্শ ও রাষ্ট্রের ধারণার উপর এরা গুরুত্ব দেয়, আর এরা হচ্ছে আইন, সংবিধান এবং প্রতিষ্ঠানের উপর জোর দেয়। চিন্তাবিদ কারা কারা আছে গুরুত্বপূর্ণ, ম্যাকিয়াভেলি, টকভিল, ঠিক আছে, ফ্রিম্যান, প্লেটো, তারপরে লক, রুশো, কান্ট, হেগেল, কালমার্কস, এদের নামগুলো তোমরা ফিলোসফির মধ্যে পাবে বা দার্শনিকের মধ্যে পাবে। আর হচ্ছে আইনগতের মধ্যে ডাইসি, মন্তেস্কু, ব্রাইস, এদের নামগুলো পাবে। তাদের লেখা বইগুলোর নামও এখানে কিন্তু আলাদা করে মেনশন করে দেওয়া হয়েছে। সো এই জিনিসগুলো যদি তোমরা একটুখানি দেখে নাও তাহলে দেখবে যে এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো জিজ্ঞেস করে সেই প্রশ্নগুলোর উত্তর করাটা কিন্তু তোমাদের জন্য ইজি হয়ে যাবে। এগুলো তোমাদের মনে রাখতে হবে। ঠিক আছে, এবার এখান থেকে যে সমস্ত প্রশ্নগুলো পরীক্ষায় জেনারেলি আসে সেগুলো আমি তোমাদেরকে ওখানে ওই যেই পার্টটা যেটা আছে আমাদের, যেখানে তোমাদের গতকাল ওয়েবসাইটে দেখিয়ে দিয়েছি, আমি দরকার হলে আরো একবার আজকে দেখিয়ে দিচ্ছি কোথায় পাবে, কিছুক্ষণ বাদেই তোমরা এগুলো পাবে। ঠিক আছে, আধ ঘন্টা পরেই আমি এটা আপলোড করে দেবো, সেখানে তোমরা পাবে। ট্রান্সলেট কিভাবে করতে হবে আমি সেটাও তোমাদের বলেছিলাম, আমি ওটাও আজকে আরেকবার দেখিয়ে দিচ্ছি। উইন্ডোজ ক্যাপচার, গুগলে যাবে, তোমরা গুগলে গিয়ে তোমরা এখানে লিখবে, গুগলে গিয়ে তোমরা লিখবে। দেখতে পাচ্ছ তো তোমরা স্ক্রিনটা, দেখতে পাচ্ছ তো? দেখতে পাচ্ছি না, একদম কিছু নেটওয়ার্কের প্রবলেম হচ্ছে এখানে। প্রবলেম আছে, পারবে। গুগলে গিয়ে লিখবে nightingalePSC.in, nightingalePSC.in লিখলে, ঠিক আছে, বা তোমরা অ্যাপটা তো ডাউনলোড করে নিয়েছো অনেকে। সো ওয়েবসাইটটা চলে আসবে, ওয়েবসাইটটা চলে আসলে এর ভেতরে তোমরা ঢুকবে। ঢুকলে এখানে ঢুকে তোমরা একেবারে সরাসরি সেকেন্ড পেজে চলে আসবে। এখানে নেক্সট অপশন আছে, এই যে নেক্সট, দেখে নাও কোথায় আছে, জয়েন উইথ আসের উপর দিকে আছে, জম্মু কাশ্মীরের নিচে পাবে। তো নেক্সট অপশানে গেলেই তোমরা এখানে সেকেন্ড পেজ চলে আসবে। অ্যাপটা থেকেও তোমরা এইরকম ভাবেই পাবে। ঠিক আছে, অ্যাপেও তোমরা দেখতে পারো। এখানে তোমরা দেখবে এই যে SLST বলে একটা কোর্স করা আছে, SLST দেখতে পাচ্ছ, SLST, এটাতে ঢুকলে তোমরা এখানেই পাবে। কোয়েশ্চেন্স গুলো এখানে থাকবে, কোয়েশ্চেন্স গুলো এই যে টপিক ওয়াইজ PYQs, এই যে টপিক ওয়াইজ, এই টপিক ওয়াইজের জায়গাতে তোমরা সমস্ত কোয়েশ্চেন্স গুলো পাবে। টপিক ওয়াইজ এই জায়গাতে তোমরা কোয়েশ্চেন্স গুলো পাবে, বোঝা গেল? এই জায়গাতে তোমরা কোয়েশ্চেন্স গুলো পাবে, এখানে তোমাদেরকে কোয়েশ্চেন্স গুলো সলভ করতে হবে। কোর্সটা যদি এনরোল করা না থাকে তাহলে এখানে তোমাদের এনরোল অপশন শো করবে। মোবাইল থেকে যদি করো তাহলে ঠিক এইরকম জায়গাতে করবে। তো এনরোলে টাচ করে দেবে, অটোমেটিক এইরকম চলে আসবে। ঠিক আছে, তারপরে তোমরা এখানে এই টপিক ওয়াইজের এই সেকশনে এসে কোয়েশ্চেন্সটা পাবে। সো কিছুক্ষণের মধ্যেই তোমরা পাবে। করে দিয়ে আমি গ্রুপে তোমাদের ইনফর্মও করে দিচ্ছি যে আমি আপলোড করে দিয়েছি। এবার ওটা ইংলিশে শো করবে, আগেই বলে দিচ্ছি ইংলিশে শো করবে। তোমরা বাংলায় ওটাকে কিভাবে করবে, ইজি। মাউসটা নিশ্চয়ই আমার দেখতে পাচ্ছ তোমরা, আমার মাউসটা এই যে কর্নারে একেবারে ডান দিকে উপরে চলে গেল, আমার মাউস। তোমরা হয়তো দেখতে পাচ্ছ না মাউসটা, ডান দিকে উপরে তিনটে ডট আছে, তিনটে ডট যেখানে আছে সেখানে তোমরা দেখতে পাবে যে এখানে এই যে এখানে ট্রান্সলেট বলে একটা অপশন আছে, ট্রান্সলেট, এই যে দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ? হ্যাঁ, দেখতে পাচ্ছি। ট্রান্সলেট বলে অপশনে তোমরা টাচ করবে, ট্রান্সলেট বলে অপশনে টাচ করলেই অটোমেটিক ট্রান্সলেট হয়ে যাবে, সমস্ত কোয়েশ্চেন বাংলা ট্রান্সলেট হয়ে যাবে।
তো তারপর তোমরা করো নিজের মতো করে, অসুবিধা হলে তারপর আগামীকাল আমরা এগুলোর পিওয়াই যেগুলো তোমরা সলভ করলে সেগুলো আমি আগামীকাল গিয়ে অ্যানালিসিসটা করে দেবো, তাহলে তোমাদের খামতিগুলো দূর হয়ে যাবে, তোমরা যেগুলো বুঝতে পারোনি সেগুলো তাহলে বুঝতে পারবে, তাই না? সো এই পদ্ধতিতেই আমরা পড়াশোনাটা বেসিক্যালি করব, ঠিক আছে? তাহলে আজকে এতটুকুই থাক, আশা করি সবাইকে বোঝাতে পেরেছি। কারো কোনো ডাউটস আছে? কারো কোনো ডাউটস? সবার ক্লিয়ার হয়েছে তো? দুজন বোধহয় বেরিয়ে গেছো। কারো কোনো ডাউটস নেই তো? স্যার আর ক্লাস হবে একটু বলতে। বুঝতে পারলাম না রনি, বুঝতে পারলাম না। বলছিলাম স্যার আবার নেক্সট ক্লাস হবে একটু বলে দিতে। নেক্সট ক্লাস আগামীকালই থাকবে। যখন ক্লাস হবে না আমি সেটা জানিয়ে দেবো যে আগামীকাল ক্লাস হবে না। আমাদের যেহেতু বলেই দিয়েছি যে স্পেসিফিক কোনো ডেট নেই, সপ্তাহে 4 দিন ক্লাস হবে, মাসে তোমরা 16টা ক্লাস পাবে, 16টা ক্লাস তোমরা মাসে পাবে। বলো। আমি বলছি কালকে ক্লাসটা যদি না করতে পারি তাহলে রেকর্ডটা পেয়ে যাবো পরশু। হ্যাঁ হ্যাঁ, রেকর্ড পেয়ে যাবে, আচ্ছা। ঠিক আছে, রেকর্ড পেয়ে যাবে। 16টা ক্লাস তোমরা মাসে পাবে, হ্যাঁ, কাউন্ট করে করে 16টা ক্লাস পাবে। তো 16টা ক্লাস, 16 দিন ক্লাস হবে একটা মাসে, ঠিক আছে? বাকি তোমরা বাকি সময়গুলো নিজেদের পড়াশোনার জন্য ওয়েবসাইটে পিওয়াইকিউ দেওয়া থাকবে, সেগুলো নিজেদের মতো করে পড়ে প্র্যাকটিস করতে পারো, বা অন্যান্য আরও নেটেরও কোয়েশ্চেন্স ওয়েবসাইটে দেওয়া আছে, সেগুলো প্র্যাকটিস করতে পারো। বাংলা ইংলিশ দু ভাষাতে দেওয়া আছে, আনলিমিটেড কোয়েশ্চেন্স আছে, প্রায় 20,000-এর উপরে কোয়েশ্চেন্স আছে। সো সলভ করো, অসুবিধা কিছু নেই, ঠিক আছে? স্যার কালকে যেটা বলছিলাম ওই কোশ্চেনের ওটা তো আসছিল না, মানে নেক্সট হয়ে যাচ্ছিল। ওটা ছেড়ে দাও, ওই কোয়েশ্চেন্সটা আর পুরোনো ফরম্যাটে আছে, আমি একটা নতুন ফরম্যাট করেছি, ওটা আমি নোটিশ করিনি। আমি এখন আচ্ছা। যেটা আপলোড করে দেবো তোমাকে, করে দিয়ে আমি গ্রুপে ইনফর্ম করছি, এখন যেটা আপলোড করে দেবো সেটা দেখবে, যেমন একটা কোয়েশ্চেন তুমি টাচ করবে সঙ্গে সঙ্গে তার উত্তরটা দেখিয়ে দেবে, ঠিক হলো কি ভুল হলো সেটা দেখিয়ে দেবে তোমাকে, ঠিক আছে? হুম হুম। তো এগুলো নিয়ে কোনো চিন্তা করতে হবে না, করো কোয়েশ্চেন্স, এবং কোয়েশ্চেন্স রোজ সলভ করতে হবে। তোমরা যদি শুধু পড়ে যাও, শুধু শুনে যাও, পাস করতে পারবে না, মানে আমি লিখে দিচ্ছি পাস করতে পারবে না, যতক্ষণ না কোয়েশ্চেন্স প্র্যাকটিস করবে। সো কোয়েশ্চেন্স প্র্যাকটিসটা করতেই হবে। তো এই কারণ, এবং ভয় পেলে হবে না, ভয় পেলে হবে না। কোয়েশ্চেন্স যদি তোমার শুরুতে, এখন তুমি শুরুতে শুরু করছো, কাজেই তোমার একটু ভুল ভ্রান্তি হতেই পারে, তোমার স্কোর কম হতে পারে, কিন্তু কিছু যায় আসে না তাতে। তুমি পড়াশোনা করবে টাইম টু টাইম টু টাইম টু টাইম টু টাইম, তুমি যত সিলেবাসের গভীরে ঢুকবে তত তোমার এইগুলো পুরোনোগুলো অনেক ইজি হয়ে যাবে, বুঝতে পারবে, একটা টপিকের সাথে একটা টপিক লিঙ্ক করতে পারবে। এই লিঙ্কটাই অনেকে করতে পারে না। যেমনি তুমি লিঙ্ক করতে পারবে তেমনি তোমার কাছে পলিটিক্যাল সায়েন্স ইজি হয়ে যাবে, ছোট হয়ে যাবে টপিকগুলো। সো এইভাবে তোমাদেরকে এগুলো করতে হবে। বলো কি বলছো রনি? স্যার বলছিলাম টাইমটা ফিক্স করা আছে 5টা। টাইমটা 5টা থেকে থাকবে, 5টা থেকে 5টা থেকে ম্যাক্স টু ম্যাক্স আমাদের এরকম 6:20 পর্যন্ত হয়তো ক্লাস হতে পারে, হবে না হয়তো এর পরের দিন থেকে 6টার মধ্যেই আমাদের শেষ হয়ে যাবে, 1 ঘন্টার মধ্যে ক্লাস শেষ হবে। তো রোজ এরকম করে তোমরা 1 ঘন্টা করে ক্লাস পাবে, ঠিক আছে? ঠিক আছে, তাহলে তাহলে আজকে এতটুকুই থাক, দেখা হবে আবার তাহলে আগামীকাল উইথ পিওয়াইকিউস। ওকে, তোমরা সলভ করে নিও, চলো বাই। আমি পিডিএফটা দিয়ে দিচ্ছি গ্রুপে।